এভরিওয়ান, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকে হিসাব বিজ্ঞান পর্ব 2, যেখানে আমরা পড়বো মূলধন জাতীয় হিসাব এবং হিসাবের শ্রেণী বিভাগ। আর এরপর আমি ভাবছিলাম যে জাবেদার জন্য তোমাদেরকে আর একটু বেশি সময় দেওয়া উচিত। তো হতে পারে আমি জাবেদা যদি আজকে পড়িয়ে শেষ করতে না পারি, আমি জাবেদার জন্য আরেকটা ক্লাস অ্যাসাইন করব। আর যদি মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয় হিসাব আর হিসাবের শ্রেণী বিভাগ বোঝাতে তোমাদেরকে সময় লেগে যায়, তাহলে আমি জাবেদাটা নেক্সট দিনের জন্য রেখে দিচ্ছি। সো আই গেস দ্যাটস ফাইন, বিকজ আমি খুব রাশের মধ্যে তোমাদেরকে জাবেদাটা বোঝাতে চাই না। তো তুমি যদি আমার সাথে একমত হয়ে থাকো আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিও, বিকজ আমি চাই যে আমি যা কিছু করছি তাতে যেন তোমার সাথে আমার ইন্টারাকশনটা মেনটেইনড হয়। আর তুমি যাতে চাও তোমার যা যা প্রবলেমস হয় সেগুলো নিয়ে যেন আমরা কথা বলতে পারি। তো আগের ক্লাসটা যদি তোমার কাজে লেগে থাকে, আশা করি এই ক্লাসটাও কাজে লাগবে। তো নিজেদের ফ্রেন্ডদেরকে অবশ্যই নিয়ে আসো ক্লাসের মধ্যে, ফ্রেন্ডদেরকে ভিডিওটা ট্যাগ করে শেয়ার করে দাও। আর আমি তোমার দেখতে পাচ্ছ বাম সাইডে লিখে রেখেছি যে আজকে কি কি নিয়ে আমরা কথা বলবো। তো কমেন্ট সেকশনে আচ্ছা আমাদের সাথে আমাদের নেক্সট ক্লাসে তোমরা আরেকজনকে দেখতে পাবে, সে আমাদের সাথে ফাইন্যান্স ক্লাস নিবে বিজনেসের। ওকে, তোমরা যদি চাও ফাইন্যান্স সংক্রান্ত কোনো তথ্য আমাদের সাথে শেয়ার করে দিতে পারো। সাকিউল শুভ আছে আমাদের সাথে। তো অনেকে প্রশ্ন করেছিল যে ফাইন্যান্স নিয়ে ক্লাস কবে হবে। তো ফাইন্যান্স নিয়ে ক্লাসটা আমি চেষ্টা করব শুভ ভাইয়ের পরীক্ষাটা শেষ হয়ে গেলেই নেওয়ার ব্যবস্থা করতে। আর বাই দ্য ওয়ে, এই শুভ কিন্তু সাকিব বিন রাশিদ ভাইয়া নন, ইনি আরেকজন শুভ, তিনি কিনা আমাদের সাথে ফাইন্যান্স ক্লাসে জয়েন করবেন। তো এটা বলার সাথে সাথে আরেকটা জিনিস একটু জানিয়ে রাখি, যে আমি তোমাদেরকে একটু আগে সন্ধ্যার সময় যখন ক্লাস নিচ্ছিলাম হিসাব বিজ্ঞান সংক্রান্ত কিছু খুব ইন্টারেস্টিং তথ্য তোমাদের সাথে শেয়ার করেছি। এই তথ্যগুলা বইয়ের ভার্সনটা থেকে একটু ডিফারেন্ট। একটা স্মার্ট বুক আমরা বানিয়েছি 10 মিনিট স্কুল। তো অ্যাকচুয়ালি আমি লিখেছিলাম স্মার্ট বুকটা ওয়ার্ডপ্রেসে। তো ওই স্মার্ট বুকের আমাদের একটা টিম আছে, তারা কি করে আমাদের বইয়ের বিষয়াবলীগুলো আমরা আরেকটু ইন্টারঅ্যাক্টিভ ওয়েতে প্রেজেন্ট করি। তো সেই স্মার্ট বুকটা তুমি যদি দেখে থাকো তাহলে দেখবে যে আমাদের 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে, আমার ধারণা আমাদের যারা আচ্ছা আমাদেরকে প্রশ্ন করেছো যে অ্যাকাউন্টিং এর স্মার্ট বুক কবে আসবে। অ্যাকাউন্টিং এর স্মার্ট বুক অলরেডি বানানো হয়ে গেছে, খুব সম্ভবত ব্যাক এন্ডে আছে। তো আমি আশা করবো আমাদের যারা কাজ করছে এটা সংক্রান্ত এটার পেছনে, তারা খুব শীঘ্রই এটাকে আমাদের ওয়েবসাইটে নিয়ে আসবে। তো তুমি আমাদের ওয়েবসাইটে যে একটু ঝটপট দেখে আসতে পারো স্মার্ট বুকটা আসলে কি জিনিস। আচ্ছা একটা প্রশ্ন দেখতে পাচ্ছিলাম, সম্পদ এবং সম্পত্তির মধ্যে পার্থক্য। আচ্ছা সম্পদ এবং সম্পত্তি শব্দ দুটোর মধ্যে পার্থক্যটা আসলে যেটা আমরা পড়েছিলাম না, যে সনাতন পদ্ধতি আর সনাতন পদ্ধতি এবং আমাদের যে নর্মাল যে পদ্ধতিটা আমরা করে থাকি, সেই সনাতন পদ্ধতিতে আমরা সম্পত্তি বাচক বলে থাকি। আর সম্পদ যেটা, সেটা হচ্ছে আমরা সাধারণত ব্যবহারের জন্য যখন অ্যাসেট মিন করি, আসবাবপত্র যন্ত্রপাতি, তখন ব্যবহার করে থাকি। যদি তুমি বাংলায় বলতে চাও দুটো কিন্তু প্রতিশব্দ হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু ওই যে হিসাব বিজ্ঞানের খুব অর্থোডক্স কিছু রুলস এর মধ্যে সম্পদ সম্পত্তিটাকে আলাদা করা হয়। তো এই সম্পদ এবং সম্পত্তি নিয়ে আমরা আজকে কথা বলবো মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয় হিসাবের মধ্যে। তো ফার্স্টেই আছে আমাদের সাথে যারা জয়েন করেছো চিটাগং থেকে দেখতে পাচ্ছি, আরো দেখতে পাচ্ছি আমাদের সাথে সিলেট থেকে জয়েন করেছো, থ্যাংক ইউ সো মাচ। আর যারা জয়েন করেছো ফ্রেন্ডদেরকেও কিন্তু ক্লাসে নিয়ে আসতে ভুলো না। তো আমরা চলে যাই আমাদের পড়ায়। ফার্স্টেই দেখাবো লেনদেনের প্রকৃতি। একটু আগে যখন আমরা লেনদেন সংক্রান্ত ক্লাস করছিলাম, সবার আমার মনে হয় মনে আছে যে আমরা একটা চেক লিস্ট মিলিয়েছিলাম, তাই না? চেক লিস্ট মিলিয়ে বলেছিলাম যে সবগুলো চেক লিস্ট মিলে যাওয়ার পর ব্যবসায়িক ঘটনা হলে তবেই সেটাকে আমরা বলবো লেনদেন। তো এই লেনদেনটার কিছু বৈশিষ্ট্য থাকে, তাই না? কিছু নেচার থাকে, বৈশিষ্ট্য না ঠিক, এই লেনদেনটার কিছু নেচার আছে, প্রকৃতি আছে। যে মনে করো খুব স্বাভাবিক, হ্যাঁ, তুমি তোমার স্কুলের জন্য বেতন দাও না প্রত্যেক মাসে? প্রত্যেক মাসে আমরা কি করি, স্কুলের জন্য বেতন দেই। সেটা যেরকম তোমার জন্য সত্য, সেটা কিন্তু আমার জন্যও সত্য। আমাকেও কিন্তু আমার প্রত্যেকটা সেমিস্টারের জন্য খরচ করতে হয়, তাই না? এবং এটাও কিন্তু বেতন, এক ধরনের বেতন। তো স্কুলের কলেজের বেতনটা আমরা কিভাবে দেই, নেচারটা কি হয়, মাসিক ভিত্তিতে বেতন দেই। নেক্সট, স্কুলের জন্য যখন আমরা ব্যাগ কিনি তখন কি সেটা প্রত্যেক মাসে কিনি, কিংবা প্রত্যেক বছর একটা করে ব্যাগ কেনো, নাকি একটা ব্যাগ কেনার পর সেটা মিনিমাম হলেও 3 বছর বা এর ঊর্ধ্বে 4 বছর ধরে চলে? একটু খেয়াল করো তো স্কুলের বেতন আর স্কুলের ব্যাগের মধ্যে ডিফারেন্সটা। আমি জাস্ট চিন্তা করব যে আমি খরচটা কিভাবে করছি, লেনদেনটার নেচার বা প্রকৃতি কিরকম।
যে আমার কাছ থেকে টাকাটা কিভাবে যাচ্ছে, এটা একটু খেয়াল করো। যখন তুমি বলছো স্কুলের বেতন দেই, সেটা স্বাভাবিক অর্থেই মাসিক হিসেবে হয়। স্কুলের ব্যাগটা কিন্তু বার্ষিকও হয় না। এমন না যে প্রত্যেক বছর কিনছি, বার্ষিক অ্যানুয়ালি একটা করে ব্যাগ কিনছি, হয় না, তাই না? ইনফ্যাক্ট আমি আজকেও যে ব্যাগটা আমার সাথে ক্যারি করছি, এই ব্যাগটার বয়স 2 বছর। তার মানে কি আমি বার্ষিক ভাবে ব্যাগ কিনি না, বার্ষিক হারে আমি ব্যাগ কিনে থাকি না। সো দ্যাট মিনস এটা হচ্ছে মাসিক হারে, এটাকে আমি বার্ষিক থেকেও বেশি, অর্থাৎ আমরা যেটা বলে থাকি যে রিলেশন যখন বোঝাতে যাই যে একটা থেকে আরেকটার সম্পর্কটা কিরকম, এক্স ইজ লেস দেন অর ইকুয়াল টু, তো ঠিক একইভাবে বার্ষিকের থেকেও এটা বড়। ঠিক আছে, বার্ষিকের সমান বা বার্ষিকের বড়। এই যে একটা রিলেশনশিপ দেখালাম, এটা কিসের ভিত্তিতে দেখালাম যে আমার খরচটা কিরকম হচ্ছে। আমি যখন স্কুলের বেতন দেই, মনে করো আমি 500 টাকা করে খরচ করছি স্কুলের বেতন হিসেবে, খেয়াল করো মাসিক ভিত্তিতে মানে প্রত্যেক মাসে। ঠিক অন্য দিক দিয়ে চিন্তা করলে, আমার স্কুলের ব্যাগ আমি কিনে থাকি, মনে করো একটা ব্যাগ কিনলাম 1000 টাকা, এরকমই তো হয় রাইট, ব্যাগের দাম, স্কুল ব্যাগ গুলো তো এখন বেশ প্রাইসি। তো 1000 টাকা দিয়ে যদি আমি একটা ব্যাগ কিনে থাকি, এই ব্যাগটিকে আমি কেবলমাত্র 1 বছর ইউজ করব না, আমি এটা 2-3 বছর ধরে ব্যবহার করতে যাব। আচ্ছা, একটা প্রশ্ন পেয়ে গেছি যে আপু অনুপার্জিত আয় কি? আচ্ছা, অনুপার্জিত আয়, মন্ডল আমি যদি তোমার প্রশ্নটা ঠিক একটু পরে অ্যান্সারটা করি, আচ্ছা আমি তোমাকে করে দিচ্ছি অ্যান্সারটা। অনুপার্জিত আয়, যখন আমরা বলে থাকি আয়, দ্যাট মিনস আমি তোমাকে একটা সার্ভিস দিয়েছি বা আমি তোমার কাছে কোনো একটা গুড সাপ্লাই করেছি, অর্থাৎ কোনো একটা পণ্য বিক্রয় করেছি, তাই না? তোমাকে যদি আমি কোনো কিছু বিক্রয় করি অথবা কোনো সেবা প্রদান করি, এটার পরিবর্তে তুমি আমাকে কিছু টাকা দিবে, এই টাকাটা আমার জন্য একটা আয়। কেন? বিকজ আমি এটার উপর আমার ব্যবসায় নির্ভর করে, আমি প্রতিনিয়ত এই কাজটা করে থাকি, তাই না? এই প্রতিনিয়ত কাজটা করে থাকি। এখন আমি তোমার কাছ থেকে টাকা আগে নিয়ে নিলাম, কাজটা পরে দিলাম। ওকে, চিন্তা করো, আগে কিন্তু কাজ করার কথা, দেন টাকা পাওয়ার কথা। আমি যদি আগে টাকাটা পেয়ে যাই, তোমাকে কিন্তু আমি এখন পর্যন্ত টাকার কাজ, ওই সমপরিমাণ টাকা বা ওই সমপরিমাণ মূল্যের কাজটা করে দেইনি। মনে করো তুমি আমাকে 500 টাকা দিলে, কিসের জন্য দিলে? একটা ভাড়া। তাহলে এই অগ্রিম ভাড়াটা আমার জন্য কি হবে? অনুপার্জিত আয়। আমি কি লিখবো? আমি নগদ টাকা পেয়ে গেলাম কিন্তু এখনো সার্ভিস দিইনি, তো আমি কি লিখবো? নগদ টাকা ডেবিট। আর অনুপার্জিত আয়, দ্যাট মিনস এটা এখন পর্যন্ত আমার আয় হয় নাই, দ্যাট মিনস এটা আমার ক্রেডিট। এবং অনুপার্জিত আয়টা আমার জন্য কি হবে? দায়। তো আমি, বন্ধুরা, আমি আসলে মন্ডলের একটা প্রশ্নের উত্তর করছিলাম, তো আমরা এখন আমাদের পরে আবার ব্যাক করছি যে স্কুলের বেতন আর স্কুলের ব্যাগ। স্কুলের বেতনের জন্য তুমি যখন খরচ করছো 500 টাকা, সেটা তুমি মাসিক ভিত্তিতে করছো। আর যখন তুমি স্কুলের একটা ব্যাগ কিনছো, ওই একটা ব্যাগ তুমি ক্যারি করছো 2-3 বছর, সেটার দাম হয় 1000 টাকা, যেটা কিনা 2 বছরের বেশি সময় ধরে চলছে। তাহলে এই দুটার নেচার বা প্রকৃতি নিশ্চয়ই আলাদা। যেই খরচটা প্রত্যেক মাসে করতে হচ্ছে, সেটার একরকম জবাবদিহিতা, আর যেই ঘটনাটা বা যে লেনদেনটা একটা বড় সময়ের জন্য হচ্ছে, যেটা কিনা তুমি প্রত্যেক বছর বা প্রত্যেক মাসে ভাগ করে এটা থেকে অনেক বেশি সুবিধা বা সেবা অর্জন করতে পারো, সেটা নিশ্চয়ই রেপ্রেজেন্টেশন বা রিপোর্টিং বা প্রতিবেদন সৃষ্টি করার যে প্রসেস, এটা নিশ্চয়ই আলাদা হবে, জবাবদিহিতা আলাদা হবে। ঠিক একইভাবে যে কাজটা তুমি স্কুলের বেতনের জন্য করছো, এই কাজটাই কিন্তু তোমার ব্যবসায় প্রতিষ্ঠান করে থাকে। ব্যবসা প্রতিষ্ঠান কিভাবে করে? খেয়াল করো, কর্মচারীর বেতন, কর্মচারীর বেতন, তুমি এতক্ষণ যখন চিন্তা করছিলে স্কুলের ব্যাগ আর স্কুলের বেতন, তখন তুমি একটা ইন্ডিভিজুয়াল হিসেবে চিন্তা করছিলে। এখন আমি চিন্তা করবো একটা কোম্পানি বা একটা অর্গানাইজেশনের পার্সপেক্টিভ থেকে। তো আমার কর্মচারীর বেতন খেয়াল করো মাসিক, রিপিটেডলি হচ্ছে। ঠিক একইভাবে আমি যখন নাকি আমার ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য যন্ত্রপাতি ক্রয় করছি, সেটা কি হয়? বার্ষিক হারে হয়তো বা একটা শূন্য তখন বেড়ে যাচ্ছে, 10,000 হয়ে যাচ্ছে। তো এই যে আমি একই কাজ, যেটা কিনা আমি পার্সোনালি করে থাকি এবং একই সাথে একটা অর্গানাইজেশনও করে থাকে, ঠিক একই রকম করে তাদের যে ট্রানজাকশন, যে লেনদেন গুলো, সেগুলোও কিন্তু ওই দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে যেটা 1 বছরের কম সময়ের জন্য করা হয়, দ্যাট মিনস 1 বছরের কম, আরেকটা 1 বছরের বেশি। এই যে 1 বছরের কম এবং 1 বছরের বেশি, এই দুটাতে ভাগ করার সাথে সাথে দেখবা
তোমার অনেকটা চাঙ্ক অফ যে ট্রানজাকশন, সেটা লেনদেন, ওটাকে না তুমি একটা গ্রস অ্যামাউন্টে ভাগ করে ফেলতে পারছো, দুভাগে ভাগ করে ফেলতে পারছো, যে কোনটা 1 বছরের কম, কোনটা 1 বছরের বেশি। তাহলে দেখো, তুমি তোমার স্কুলের বেতন যেরকম দিয়ে থাকো প্রত্যেক মাসে, কর্মচারীর বেতনটাও কিন্তু অর্গানাইজেশন দিয়ে থাকে প্রত্যেক মাসে। আবার তুমি যেরকম একটা স্কুল ব্যাগ ইউজ করো অ্যাসেট হিসেবে, একটা সম্পদ, একবার খরচ করলাম, বড় একটা সময় ধরে এটার আমি ব্যবহার করব। যন্ত্রপাতিও কিন্তু সেম, একবার খরচ করছো, একটা এটার পিছনে তুমি টাকা ঢালছো, অনেক বছর ধরে তুমি যন্ত্রপাতিগুলো ব্যবহার করছো। এই যে দুই ভাগে ভাগ করলাম, কিসের ভিত্তিতে করলাম? লেনদেনের প্রকৃতি। এই লেনদেনের প্রকৃতির উপর ভাগ করে দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে মুনাফা জাতীয়, একটা হচ্ছে মূলধন জাতীয়। এই সাইডে যা কিছু করলাম সেটাকে আমরা বলছি মুনাফা জাতীয়, আর এই সাইডে যা কিছু করলাম সেটাকে আমরা বলছি মূলধন জাতীয়। এই যে বললাম মূলধন জাতীয় আর মুনাফা জাতীয়, দেখো তুমি অলরেডি আইডেন্টিফাই করতে পারছো কেন এটা মুনাফা জাতীয় আর কেন এটা মূলধন জাতীয়। মুনাফা জাতীয় যখন তুমি সেটাকে করছো খুব কম সময়ের জন্য, কম সময়টা কোনটা? স্বল্প মেয়াদী একটা শব্দ ইউজ হয় তোমাদের বইতে। স্বল্প মেয়াদী কেন? 1 বছরের কম। দীর্ঘমেয়াদী কেন? 1 বছরের বেশি। সো এই যে আমরা লেনদেনের প্রকৃতি অনুযায়ী ভাগটা করছি, ফার্স্টে এই জিনিসটা শিখলাম মূলধন মুনাফা জাতীয় শেখার আগে। এই টপিকটা তোমার ফ্রেন্ডদের সাথে তুমি শেয়ার করে ফেলো, ঝটপট ফ্রেন্ডদের সাথে আমাদের আজকের ভিডিওটা শেয়ার করো। তুমি কমেন্ট সেকশনে তাদেরকে ট্যাগ করে জানিয়ে দিতে পারো। তো এই ভিডিওটা শেয়ার করার কাজটা তুমি ঝটপট করে ফেলো, আমি বোর্ডটা মুছতে মুছতে তোমাকে নেক্সট টপিকে নিয়ে যাচ্ছি। তো যখন বলছিলাম এই মুনাফা জাতীয় আর মূলধন জাতীয় যে দুটো ভাগ তুমি আজকে শিখলে, কিসের ভিত্তিতে করা হচ্ছে? ফার্স্ট অফ অল প্রকৃতির উপর ভিত্তি করে। এরপর এই দুটা ভাগ, যেটা মুনাফা জাতীয় এবং মূলধন জাতীয়, এটা আরেকটু ডিটেইলে পড়বো। ফার্স্ট মূলধন মুনাফা। একটা জিনিস খেয়াল করো, তোমরা কিন্তু নামটা নিয়ে আমাকে কেউ প্রশ্ন করনি যে এটা কেন মূলধন জাতীয় বলা হয়, কেন মুনাফা জাতীয় বলা হয়। আমি তোমাদেরকে এটা বলে দিই, যখনই কোনো কিছু পড়ছো সেটার অল্প অল্প না জেনে বা মুখস্থ না করে চেষ্টা করো বুঝে পড়া, তাহলে দেখবে পরীক্ষার হলে যে কোনো ভাবে যে কোনো কোশ্চেন করুক, পরীক্ষার হল ছাড়াও তোমাকে এই সংক্রান্ত কোনো প্রশ্ন যে কেউ যখনই করবে, যেহেতু তুমি ব্যবসায় শিক্ষার একজন ছাত্র, তুমি কখনো কোনো তোমার কোনো সন্দেহ থাকবে না একটা প্রশ্নের উত্তর দেওয়ার আগে, তুমি খুব কনফিডেন্টলি অ্যান্সার করতে পারবে। খেয়াল করো, বলেছিলাম একটা ব্যবসা যখন শুরু করা হয় সেখানে A=L+O থাকে, রাইট? আমি যখন বিভিন্ন কারণে ব্যবসায় খরচ করি, খরচের বিপরীতে আমার আয় হয়, এই দুইটার ডিফারেন্সটা হয় আমার জন্য মুনাফা। আমার মনে হয় দেখতে পাচ্ছ। আচ্ছা, সো এই মুনাফাটা আমার একদম ব্যবসার শুরুতে যে মূলধনটা ছিল না, ওই মূলধনের সাথে গিয়ে আবার অ্যাড ব্যাক হয়। কি হয়? অ্যাড ব্যাক। এই যে মুনাফাটা মূলধনে গিয়ে রূপান্তরিত হলো, তার মানে কি? এটার মানে হচ্ছে মূলধনটা না ইটারনাল, পারপেচুয়াল। এটা হচ্ছে মনে করো দীর্ঘমেয়াদী, যেটা কিনা একবার দেওয়া হয় এবং সারা জীবন ভর এটা থাকে, আনলেস তুমি এই মূলধনটা উত্তোলন করছো। খেয়াল করো, মূলধনটা উত্তোলন করা না পর্যন্ত এটা তোমার ব্যবসায় খেটে যাচ্ছে না, তার মানে কি এটা দীর্ঘমেয়াদী। আর প্রত্যেক মাসে খরচ করছো, প্রত্যেক মাসে আয় হচ্ছে। খরচ এবং আয় এই দুটার নেচারটা কি? একটা মাসিক ভিত্তিতে করা হয়, 1 বছরের কম সময়ের জন্য করা হয়। তাহলে এই দুটার ডিফারেন্সটাও নিশ্চয়ই আমার জন্য মাসিক ভিত্তিতেই আসবে, কিংবা একটা নির্দিষ্ট হিসাব কাল, অর্থাৎ 1 বছরের কম সময়ের মধ্যে আসবে। দ্যাটস ফাইন। মুনাফাটাও কিন্তু আমার জন্য ওই যে বললাম কম সময় ভিত্তিক, স্বল্প মেয়াদী ভিত্তিক, অর্থাৎ মুনাফা জাতীয়। ঠিক এই কারণে মূলধন জাতীয় হিসাব হচ্ছে দীর্ঘমেয়াদী, আর এটা তো এদিকে টানা সম্ভব হচ্ছে না। সো এই মুনাফা জাতীয় হিসাব হচ্ছে যেটা কিনা স্বল্প মেয়াদী। লিখেই ফেলি, স্বল্প মেয়াদী। ঠিক এই ডেফিনেশনটা মাথায় রাখলে তুমি এর পরবর্তীতে যা যা এক্সাম্পল দেওয়া হবে ওগুলোর সাথে কানেক্ট করতে পারবে। যদি তোমার এটা নিয়ে কোনো কনফিউশন থেকে থাকে, এটা একটু প্লিজ আমাকে কমেন্ট সেকশনে বলে দাও। একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, হামিম বলেছো যে ফাইন্যান্সের সঠিক উচ্চারণ কোনটা, ফাইন্যান্স না ফিন্যান্স? বোথ আর কারেক্ট, বোথ আর কারেক্ট। তুমি এখন আমাকে জানিয়ে দাও যে তোমার কোনটা বলতে তুমি স্বাচ্ছন্দ্য বোধ করো। দুইটাই কারেক্ট, একটা আমেরিকান আর একটা হচ্ছে ইউকে বেসড। আমি ফাইন্যান্স বলি, তুমি ফাইন্যান্সও বলতে পারো, ফিন্যান্সও বলতে পারো, বোথ আর অ্যাবসলিউটলি কারেক্ট।
একটা প্রশ্ন পেয়েছি আর্থিক অবস্থার বিবরণীর জন্য একটা ক্লাস করেন। অবশ্যই আমি আর্থিক অবস্থার বিবরণীর জন্য একটা ক্লাস করব, বিকজ আর্থিক অবস্থার বিবরণীর উপর একটা অনেক বড় মার্কস ক্যারি করে পরীক্ষার হলে। তো এটা সংক্রান্ত একটা ক্লাস অবশ্যই থাকবে। এই ক্লাস করার আগে আচ্ছা, যারা যারা শেয়ার দিয়েছো তারা অনেকে আমাকে জানিয়েছো কমেন্ট সেকশনে, থ্যাংক ইউ সো মাচ যে তোমরা জানিয়েছো। ভালো লাগলো জেনে যে তোমরা আমার কথাটা কানেক্ট করতে পারছো। আর প্রশ্ন করেছো সজীব, বিক্রয় সবসময় ক্রেডিট কেন হয়? বিক্রয় সবসময় ক্রেডিট হয় এর কারণ তুমি যখন বিক্রয় এই শব্দটা বলছো, এই শব্দটা তো একটা লেনদেন, তাই না? তো বিক্রয়টা তো একটা নাম, আমাকে তো ওই নামটাকে একটা ব্রডার পার্সপেক্টিভে ভাগ করতে হবে। ওই ব্রডার পার্সপেক্টিভটা যেটা দেখিয়েছিলাম আগের ক্লাসে, যে A = L+OE তে আমার সম্পদ, দায় এবং আমার মালিকানা সত্ত্ব। সেই মালিকানা সত্ত্বের আরো ডিটেইলে আমরা পড়বো হিসাবে শ্রেণী বিভাগের মধ্যে। তো যেহেতু প্রশ্নটা করেছেন উত্তরটা দিয়ে দিচ্ছি, যে হিসাবে শ্রেণী বিভাগের মধ্যে মূলধনের ভেতর ওই যে মালিকের যে টাকাটা পায়, মালিকের টাকাটার মধ্যে না এই যে এখানে কি কি থাকে, আমার খরচ থাকে, আয় থাকে, এটা ডিফারেন্স থাকে এবং মূলধন থাকে। আরেকটা জিনিস থাকে উত্তোলন। উত্তোলনটা কি করে? মূলধনটাকে কমিয়ে দেয়। তো যখন বলছিলাম এই ওনার্স ইকুইটি, অর্থাৎ আমার এটা আমি শর্ট ফর্মে লিখেছিলাম, এটা আমি ওনার্স ইকুইটি বুঝেছি। তো এই ওনার্স ইকুইটিটার মধ্যে আয়ের যে অংশটা, আয়ের অংশটা অনেক ব্রড। আয়ের অংশটার মধ্যে অনেক কিছু ইনক্লুডেড। আয়ের অংশটার মধ্যে আমার বিক্রয় থাকে, আয়ের অংশটার মধ্যে আমার কমিশন থাকে, আয়ের অংশটার মধ্যে আমার প্রাপ্ত সুদ থাকে, প্রাপ্ত ভাড়া থাকে। এই সবগুলোর নাম আয়, এবং এই আয়টা সবসময় ক্রেডিট ক্রেডিট হচ্ছে তোমার ডিটারমিন করে, যে আমার যা কিছু ক্রেডিট তা মধ্যে একটা উপায় হচ্ছে আয়ের মাধ্যমে ক্রেডিট করা। আবার এমনও হতে পারে তোমার যখন ব্যয় কমে যাচ্ছে তখন সেটা ক্রেডিট হয়, বাট যখন তুমি আয় করছো অলওয়েজ সেটা ক্রেডিট হবে। এবং এটা আসলে একটা রুল বলতে পারো আমাদের হিসাবের শ্রেণী বিভাগের মধ্যে। আমরা আরেকটু ডিটেইলে তোমার এই প্রশ্নটার উত্তর করে দিব। চলছে আমাদের পরবর্তী টপিকে, যেটা বলছিলাম যে মূলধন এবং মুনাফা জাতীয়। তো এটা ছিল মূলধন মুনাফা জাতীয় ডেফিনেশনটা বলে দেওয়া, যে কেন এটার নামটা এরকম করা হলো। যদি নামটা না জানতে পরবর্তীতে যখন এক্সাম্পল দিতাম তোমার কানেক্ট করতে একটু কষ্ট হতো। তো এই মূলধন আর মুনাফা জাতীয়র মধ্যে দুটা জিনিস ওরা বলে, একটা হচ্ছে মূলধন জাতীয়, আমি বারবার লিখছি না, আচ্ছা লিখে ফেলি, মূলধন জাতীয় প্রাপ্তি, আরেকটা হচ্ছে মূলধন জাতীয় আয়, এরপর মূলধন জাতীয় ব্যয়। আর মুনাফা জাতীয় মধ্যে ঠিক একইভাবে ওরা ভাগ করেছে, যে মুনাফা জাতীয় একটা বলেছে প্রদান, আরেকটা বলেছে ব্যয়, আর ঠিক অপোজিট দিকে আয় এবং প্রাপ্তি। তো যখন বলছিলাম এই মূলধন এবং মুনাফা জাতীয় প্রাপ্তি, আয়, ব্যয়, এটসেট্রা এটসেট্রা, এই দুটার আমরা এক্সাম্পল দিয়ে যদি মনে রাখতে চাই তাহলে দেখবে এই কঠিন কঠিন শব্দগুলো তোমার মাথায় খুব ইজিলি চলে আসছে। তো এখন পর্যন্ত যা বলেছিলাম তার মধ্যে কি কি ছিল? 1 বছরের কম, 1 বছরের বেশি, এই এক্সাম্পলটা মাথায় রাখো। এখন আমরা ফার্স্টে দেখি মূলধন জাতীয় প্রাপ্তি কোনটা। খেয়াল করো, মূলধন জাতীয় প্রাপ্তি বোঝানোর জন্য আমরা ফার্স্টে কিছু এক্সাম্পল দেখি। আচ্ছা খেয়াল করো তো, আমাদের যখন মূলধন দেওয়া হয় তখন কি হয়? মূলধন। আচ্ছা, যখন আমাদেরকে মূলধন দেওয়া হচ্ছে সেটা ব্যবসায়ে কয়বার দেওয়া হয়? বলেছিলাম ব্যবসা শুরু করার সময় 0 থেকে শুরু হয়, তাই না? 0 থেকে আমাকে ফার্স্টে কে টাকাটা দেয়? মালিক পক্ষ। মালিক টাকাটা দেওয়ার পর থেকে কিন্তু ব্যবসাটা আসলে পরিচালনা করা শুরু করে। তো এই মালিকের মূলধনটা আমার জন্য প্রথমে আসে, একবার আসে, এবং এরপর যতবার মুনাফা হয় এটা অ্যাড ব্যাক হতে থাকে আনটিল আনলেস আমাকে নতুন করে অতিরিক্ত মূলধন দেওয়া হচ্ছে। তো এই মূলধনটা তাহলে ফার্স্টেই বলেছিলাম দীর্ঘমেয়াদী। তাহলে আমরা যদি একটা চেকলিস্ট আরেকবার বানিয়ে ফেলি তাহলে দেখতে পারবো যে আমার একটা ছোট একটা চেকলিস্ট বানাই। আচ্ছা, আমি অনেকগুলো চেকলিস্টের মাধ্যমে আসলে পড়তে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি, আমার মনে হয় যে আমার তাতেই মাথায় থাকে, সবকিছুকে আমি খুব ব্রেক ডাউন করে ফেলি, হ্যাঁ সাম আপ করে ফেলি, যাতে করে পরীক্ষার হলে যাওয়ার ঠিক আগ মুহূর্তে ওই একটা জিনিস দেখলেই আমার মাথায় চলে আসে। এত কিছু তো আসলে বারবার বসে বসে দেখা সম্ভব না। আচ্ছা, তো চেকলিস্ট অনুযায়ী বললাম যে মূলধনটা দীর্ঘমেয়াদী কি না। ইয়াস, এটা দীর্ঘমেয়াদী।
এখন দেখবো মূলধনটা কি একবার দেয়া হয় কিনা, অর্থাৎ একবার। খেয়াল করো, মূলধনটা অতিরিক্ত মূলধন দেওয়ার আগ পর্যন্ত কিন্তু একবারই তোমাকে দেওয়া হচ্ছে, বারবার দেওয়া হচ্ছে না। এরপর এটার সেবা দীর্ঘমেয়াদী কিনা, অর্থাৎ আমি এটা থেকে দীর্ঘমেয়াদী সেবা পাবো কিনা। যতবার দীর্ঘমেয়াদী বলবো ততবার একটু মনে রেখো যেটা 1 বছরের অধিক সময় বোঝানো হচ্ছে। আমি এই মূলধনটা বারবার আমার ব্যবসায়ের মধ্যে খাটাচ্ছি, তাহলে এটা 1 বছর খাটানোর পরেই শেষ হয়ে যাচ্ছে না, এটাকে আমি বারবার আমার ব্যবসায় খাটানোর সুযোগ পাচ্ছি। তার মানে এই টাকাটা, একটা নির্দিষ্ট পরিমাণ টাকা, 5,000 টাকা, 5,000 টাকা বারবার আমাকে সেবা দিচ্ছে। দ্যাট মিনস এটা মূলধন জাতীয়। এবং এই যে টাকাটা তোমার ইনফ্লো হলো ব্যবসায়, এটা তোমার জন্য একটা মূলধন জাতীয় প্রাপ্তি। প্রশ্ন হতে পারে, মূলধন জাতীয় প্রাপ্তি কেন হইলো? মূলধন জাতীয় প্রাপ্তির চেকলিস্ট অলরেডি তোমার সামনে। মূলধনের পর আর কি কি এক্সাম্পল থাকতে পারে? একটা প্রশ্ন করেছিলাম ব্যাংক ঋণ নিয়ে, সেম ব্যাংক ঋণ। আচ্ছা, ব্যাংক ঋণ নিলে তোমার কাছে কি হয়? ব্যাংক ঋণ নিলে একটু দেখে নি আমাদের। আচ্ছা, আর কোনো কমেন্ট আছে? আপু অবজেক্টিভের কোনো ক্লাস হবে কি? আচ্ছা ভাইয়া, তুমি যদি আমাদের ক্লাসে এতক্ষণ ধরে খেয়াল করতে থাকো তাহলে দেখবে আমি কিন্তু তোমাকে অবজেক্টিভে পারার জন্য অনেক ইনসাইট দিচ্ছি, অনেক ফ্যাক্টস বলে দিচ্ছি। তুমি যদি ছোট ছোট জিনিসগুলো মাথায় নিয়ে যেতে পারো, তোমাকে যে কোনো অবজেক্টিভ দিলে তুমি তাড়াতাড়ি করে প্রসেস করতে পারবে। তো তুমি আমাদের ক্লাসে আরেকটু করো, আমার মনে হয় তুমি আরো ভালোভাবে অবজেক্টিভ গুলো অ্যান্সার করতে পারবে। বন্ড ডিবেঞ্চার কি একটা প্রশ্ন করেছো রাতুল ইসলাম, একটু অ্যান্সার দিয়ে দিই। আচ্ছা, বন্ড আর ডিবেঞ্চার হচ্ছে একটা ঋণপত্র। ঠিক আছে, ঋণপত্র কেন? ঋণপত্র হচ্ছে যে যখন তুমি কোথাও থেকে ঋণ নিচ্ছ এবং এই ঋণের বিপরীতে তোমাকে কি দেওয়া হবে? সুদ। এবং এটা একটা নির্দিষ্ট হারে দেওয়া হয়। যখন এটা কোনো ব্যবসায় প্রতিষ্ঠান তোমার কাছ থেকে মূলধন না চেয়ে, শেয়ার না বিক্রি করে তোমার কাছে একটা পেপার বিক্রি করে। কি বিক্রি করে? একটা পেপার। এই পেপারটার একটা ভ্যালু থাকে, যেই ভ্যালুটা দিয়ে এটা কিনে তুমি ওই প্রতিষ্ঠানকে ঋণ দিচ্ছ। ওয়ারাজ শেয়ার হোল্ডাররা কি করে? তারা একটা নির্দিষ্ট পরিমাণ তোমাকে তোমার ব্যবসায় দেয়, তুমি তাকে একটা মালিকানা দাও, তাই না? আর এখানে তুমি একটা নির্দিষ্ট কাগজের বিনিময়ে টাকা নিয়ে তাকে একটা নির্দিষ্ট সমপরিমাণ মূল্যের একটা কাগজ দিচ্ছ, যে কাগজটা কিনা সে কেনা বেচা করতে পারবে। এই কাগজের একটা নির্দিষ্ট মূল্য আছে, যে মূল্যটা কোম্পানিকে দেওয়ার ফলে সে একটা ঋণ নেয় তোমার কাছ থেকে। পরবর্তী একটা প্রশ্ন, আপু সুনাম ক্রয় কি মুনাফা জাতীয় আয় কি না? আমি তোমার প্রশ্নটা এখানে লিখে রাখছি। মিঠি, কোথায় লিখবো? আচ্ছা, এখানে লিখে রাখি যে সুনাম ক্রয়। সুনাম ক্রয়ের এই এক্সাম্পলটা দিয়েই আমি তোমাকে আজকে বাকি ক্লাসটাতে এটার দিয়ে আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। তো আশা করছি তুমি আমাদের ক্লাসে আছো। আচ্ছা, চলে যাই। যেটা বলতেছিলাম যে ব্যাংক ঋণ নিলে কি হয়? ব্যাংক যখন ঋণ দিচ্ছে, একটা বড় অ্যামাউন্টের জন্য ব্যাংকে আমরা ঋণের জন্য অ্যাপ্লাই করি। তুমি নিশ্চয়ই 10,000 টাকা, 20,000 টাকার জন্য ব্যাংকের কাছে ঋণ চাবা না। কেন? কেন করি না এটা? মানে কেন এটাকে বলা হয় যে এটা মূলধন জাতীয় প্রাপ্তি? এটা তো টিচারকে প্রশ্ন করতেই পারো। তখন উত্তরটা হচ্ছে, ব্যাংকে যখন তুমি ঋণের জন্য অ্যাপ্লাই করছো, অনেকগুলো ডকুমেন্ট সাবমিট করতে হয়। এবং এই ঋণটা তোমাকে দেয়া হবে কি দেয়া হবে না, এটা যাচাই বাছাই করার জন্য ব্যাংককে আরো অনেক বেশি কাজ করতে হয়। ব্যাংকে যাচাই করতে হয় তোমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, তোমার আর্থিক বিবরণী দেখতে হয়, সম্পদ কত, দায় কত, দায় পরিশোধ ক্ষমতা তোমার কতটুকু স্ট্রং, তুমি কি আদৌ তোমার ব্যবসায় কি চলছে, তুমি কি আদৌ পারবা এই যে টাকাটা তুমি চাইলা 5 লাখ টাকা, 5 লাখ টাকা ব্যবসায় বিনিয়োগ করে তুমি কি আসলে 5 লাখ বিনিয়োগ করে 8 লাখ টাকা উঠে আনতে পারবা? তুমি কি পারবা এই 5 লাখ টাকা নির্দিষ্ট সময়ের মধ্যে সুদ সহ পরিশোধ করতে? এই যে বিভিন্ন বিষয়, ব্যাংকের জন্যও যেরকম অনেক কষ্ট করতে হয়, অ্যাজ এন ইন্ডিভিজুয়াল ওই টাকাটা লোন হিসেবে নিতেও আমাকে অনেক কষ্ট করতে হয়। দ্যাটস ওয়াই 10,000 20,000 টাকার জন্য আমরা ব্যাংকের কাছে যাই না, এবং যে 5 লাখ 10 লাখ টাকার জন্য ব্যাংকে যাই, অনেক বড় একটা অ্যামাউন্ট, একটু খেয়াল করি, অনেক বড় একটা অ্যামাউন্ট একবার পাওয়া যায়, দীর্ঘ মেয়াদের জন্য পাওয়া যায়, সেবাটা অনেক বড় সময় ধরে আমরা পেয়ে যাই। একবার 5 লাখ টাকা বিনিয়োগ করার পর লম্বা সময় ধরে আমরা সেটা কাজে লাগাই, রাইট? তুমি ক্যাপিটালটা তাকে আবার সুদ সহ ফেরত দিয়ে দাও, বাট তোমার কিন্তু ওই টাকাটা ব্যবসায় খাটছে। দ্যাটস ওয়াই ব্যাংক ঋণটা একই সাথে আমার জন্য মূলধন জাতীয় প্রাপ্তি। তাহলে প্রশ্ন আসতে পারে যে আমার জন্য মূলধন জাতীয় আয় কোনটা হবে? ওকে, তো যখন আমার মূলধন জাতীয় আয়ের কথা বলছিলাম,
আচ্ছা, যখন আমি আমার জাস্ট এ মিনিট গাইজ, মূলধন জাতীয় আয়ের কথা বলছি, তখন এই মূলধন জাতীয় প্রাপ্তি থেকে এটা একটা ডিফারেন্স খুঁজে বের করতে হবে। যখন তুমি বললাম যে এরকম একটা আসবাবপত্র কিনছো, মূলধন দিচ্ছ, ব্যাংক ঋণ পাচ্ছ, এটার এগেইনস্টে এমন কিছু চিন্তা করো যেটা কিনা তোমার আয় হবে। একটু খেয়াল করো, একটা জিনিস আমরা আয় কখন বলি? ফার্স্ট কোয়েশ্চেন, মূলধন জাতীয় আয় চিন্তা করার আগে চিন্তা করো আয় কোনটা। আয়ের সংজ্ঞাটা আমাকে খুব ঝটপট আমাকে একটু কমেন্ট সেকশনে বলে দাও। টিল দেন আমি তোমাদের একটা কোয়েশ্চেন অ্যান্সার করে দিচ্ছি। পুঞ্জীভূত অপচয়কে কন্ট্রা সম্পদ বলা হয় কেন? আচ্ছা, পুঞ্জীভূত অপচয়কে কেন কন্ট্রা সম্পদ বলা হয়, এটা অ্যান্সার করার জন্য আমি একটু আলাদা জায়গা নিয়ে নিই এটা থেকে। ওকে, প্রশ্নটাতে একটু ব্যাক করতে পারি আমরা পাতিন, যে ওই পুঞ্জীভূত ওকে, প্রশ্ন করেছো পুঞ্জীভূত অপচয় নিয়ে। যখন আমরা একটা সম্পদ ক্রয় করি, সম্পদটাকে আমরা ব্রেকডাউন করে ফেলি, তাই না? সম্পদটাকে আমরা অনেকগুলো হিসাবকালে ভাগ করে ফেলি। প্রত্যেকটা হিসাবকালে ভাগ করার পর সেগুলোকে আমরা কি বলে থাকি? অপচয়। সম্পদের ব্যবহারটাকে আমরা কি নাম দিই? অপচয়। এই যে আমি তোমাকে একটা ছোট এক্সাম্পল দেই। আমার মোবাইল ফোন, প্লিজ কেউ জিজ্ঞেস করেন এটা কোন ব্র্যান্ড। আচ্ছা, অলরেডি লেখা ছিল, সরি। সো এই মোবাইল ফোনটা আমার জন্য একটা সম্পদ, ফর শিওর। এটা কেনার জন্য অনেক খরচ করতে হয়েছে এবং এটা একটা সম্পদ। কেন? একদম ঠিক পাশে লেখা ছিল যে দীর্ঘমেয়াদী, একবার কেনার পর অনেকদিন ধরে ইউজ করছি আর এটা চেঞ্জ করার নাম নাই, অনেকদিন ধরে এটা আমাকে সেবা দিচ্ছে। তো এই মোবাইল ফোনটা আমার জন্য একটা সম্পদ। সম্পদটাকে আমি অনেকগুলো হিসাবকালে ভাগ করেছি, তাই না? এটা আমি একটা মাসের জন্য কিনিনি, একটা বছরের জন্য কিনিনি, যতদিন যায় যাক, হ্যাঁ, এরকম একটা অ্যাটিটিউড। তো এই যে একটা সম্পদকে অনেকগুলো হিসাবকালে ভাগ করে ফেলো, হিসাব কাল অনুযায়ী এটা কি করি? ভাগ করে অনেকগুলো ভাগে ভাগ করি। প্রত্যেকটা ভাগকে আমি যেই নামে ডাকি সেই নামটা অবচয়। তাহলে দেখো, অবচয়টাকে আমরা কি করি? একসাথে করে ফেলি। একসাথে করলে এটাকে আমরা বলি পুঞ্জীভূত অবচয়। ফর শিওর। এখন এই 10,000 টাকার একটা সম্পদকে তুমি যখন ভাগ করছো 1,000, 1,000, 1,000, এরকম করে 1,000, 1,000 করে তুমি এটাকে মোট ভাগ করলে 10 বছরে। কয় বছরে? 10 বছরে। এই যে 10,000 টাকা সম্পত্তিটাকে 1,000, 1,000 করে ভাগ করছো, প্রথম বছর 10,000 টাকা থেকে 1,000 কমে গেল, কত থাকলো? 9,000। পরবর্তী বছর আরো 1,000 টাকা কমে গেল, 8,000। খেয়াল করো তো, প্রত্যেকটা বছরের সাথে সাথে, প্রত্যেকটা অবচয়ের সাথে সাথে তোমার সম্পদটা বাড়ছে না কমছে? সম্পদটা কমে যাচ্ছে। এই জন্য বলা হয় কন্ট্রা সম্পদ। সম্পদ কমিয়ে দিচ্ছে, তাই কন্ট্রা সম্পদ, অর্থাৎ বিপরীত সম্পদ। বিপরীত সম্পদ বা প্রতি সম্পদ, ঠিক এই শব্দটাই আমরা ব্যবহার করে থাকি। কেন করি? কারণ এটা আমার সম্পদটাকে কমিয়ে দিচ্ছে। কি কমিয়ে দিচ্ছে? অবচয়। অবচয় আমার সম্পদটা কমিয়ে দিচ্ছে, নিঃশেষ করে দিচ্ছে। এট দ্য এন্ড অফ 10th ইয়ার, 10 বছর পর তোমার সম্পদের পরিমাণ দাঁড়াবে কত? 0। আর পুঞ্জীভূত অবচয়, দ্যাট মিনস এটা যোগ করে করে 1, 2, 10 বছর পর পুঞ্জীভূত অবচয়ের দাম দাঁড়াবে 10,000 টাকা। তাহলে পুঞ্জীভূত অবচয় 10,000 টাকা আমরা কেন করব? করব যাতে করে এই 10,000 টাকা ইনভেস্ট করে নতুন করে আরেকটা 10,000 টাকার সম্পদ কিনতে পারি। এটাই ছিল পুঞ্জীভূত অবচয়। অনেকগুলো কথা বলে ফেললাম। আচ্ছা, আমার হাতে লেখা নিয়ে একজন প্রশ্ন করেছে, আই এম সো সরি, আমার হ্যান্ডরাইটিং বোধহয় খুব একটা ভালো না। একটু কমেন্ট করো যদি একান্তই বোঝা না যায়, আমি চেষ্টা করবো হ্যান্ডরাইটিংটা একটু ভালো করার। আই এম সো সরি যে হ্যান্ডরাইটিংটা খুব একটা বোধগম্য না। সি, আমি এখন এটা কেমনে চেঞ্জ করবো, আমার জন্য এটা খুবই চ্যালেঞ্জিং। আচ্ছা, তো কথা বলছিলাম মূলধন জাতীয় আয় নিয়ে। মূলধন জাতীয় আয়ের মধ্যে আচ্ছা, মোবাইলটা কি মূলধন জাতীয় সম্পদ কিনা? নয়ন, এক্স্যাক্টলি, মোবাইলটা মূলধন জাতীয় সম্পদ। কেন? কারণ এটা দীর্ঘমেয়াদী, যেটা বলছিলাম চেকলিস্টটা একটু যদি খেয়াল করো, যে মূলধন আমার মোবাইলটা কি এই চেকলিস্টটা মিট করে কিনা। মোবাইলটা কি দীর্ঘমেয়াদী, 1 বছরের বেশি সময় ধরে ব্যবহার হচ্ছে? ইয়াস। মোবাইলটা কি একবার কেনার পর অনেকবার ইউজ হচ্ছে? ইয়াস। মোবাইলটা কি আমাকে মানে 1 বছরের অধিক সময় ধরে সেবা দিচ্ছে? সেবাটা কি দীর্ঘমেয়াদী? ইয়াস। এই কারণে এটা মূলধন জাতীয় ছিল। তবে প্রশ্ন, এটা মূলধন জাতীয়
সম্পদ অর্থাৎ মূলধন জাতীয় ব্যয়, এটা মূলধন জাতীয় আয়ের এগেইনস্টে আমি বলিনি। অলরাইট, তো চলে যাচ্ছি মূলধন জাতীয় আয়ের মধ্যে। একটা জিনিসকে আমরা আয় কখন বলবো প্রশ্নটা করেছিলাম, সংজ্ঞা জানতে চেয়েছিলাম। কেউ কি আমাকে একটু লিখেছো? একটু স্ক্রল ডাউন করে কি দেখা যায় যে আমাদের মূলধন জাতীয় সম্পদের আচ্ছা মূলধন জাতীয় আয়ের কি কেউ কোনো এক্সাম দিয়েছো? আচ্ছা মূলধন জাতীয় আয়ের আমি এখন পর্যন্ত পাইনি। ওকে, আমি নিজেই বলে দিচ্ছি মূলধন জাতীয় আয় কোনটা। আয় যদি তোমাকে পার্টিকুলারলি বলা হয় আয় কি, আয় হচ্ছে তোমার ব্যবসায় পরিচালনার জন্য যখন কোনো পণ্য বা সেবা বিক্রয় করা হয়, এখান থেকে যে টাকাটা তুমি পাও সেটা হচ্ছে তোমার আয়। তাহলে নিশ্চয়ই এটার কিছু নির্দিষ্ট, অ্যাজ ইউজুয়াল আমার চেকলিস্ট থাকবে। তো এটার চেকলিস্ট হচ্ছে আয়ের চেকলিস্ট। হ্যাঁ, সো আমি হচ্ছে আমার যেই মেথড অফ স্টাডিং সেটা তোমাদের সাথে শেয়ার করছি যে আয়ের চেকলিস্ট কি। আয় হতে হলে সেটা পরিচালনা, ব্যবসায় পরিচালনা সংক্রান্ত হতে হবে। ব্যবসায় পরিচালনা এর মানে কি, যেই জন্য আমি ব্যবসা করছি, এটা হচ্ছে ব্যবসায় পরিচালনা সংক্রান্ত আয়। যেই জন্য ব্যবসা করছি ওই সংক্রান্ত টাকা এটা কিনা, অর্থাৎ ওই সংক্রান্ত ক্যাশ ইনফ্লো কিনা। আমি যদি আজকে কলমের ব্যবসা করে থাকি, কলম বিক্রয় করে যে টাকাটা পাবো ওটা আমার আয়। আমি যদি আজকে মোবাইলের বিজনেস করে থাকি, মোবাইল বিক্রি করে যে আমি টাকাটা পাবো সেটা আমার আয়। সো এই যে বললাম যে জিনিসটা নিয়ে ব্যবসা করছো, পরিচালনা করছো ব্যবসা যেটার জন্য, ওখান থেকে টাকা পেলে কেবলমাত্র তখন সেটা আয় হবে। এই আয়টা হতে হবে বারবার, খুব কঠিন কোনো শব্দ লিখলাম না, মানে যেটা বলা হয় পৌনপুনিক, মানে খুবই ডিস্টার্বিং একটা ওয়ার্ড, রাইট? পৌনপুনিক শব্দটাকে তুমি সচরাচর ব্যবহার করো? তুমি বলো যে আমি পৌনপুনিক বিশ্ববিদ্যালয়ে যাই, আমি পৌনপুনিক কলেজে যাই, পৌনপুনিক স্কুলে যাই, বলি না। যেটা ইজি ওটা মনে রাখো, বারবার, রিপিটেডলি। হ্যাঁ, আমি কি কলমটা বারবার উৎপাদন করছি না, বারবার বিক্রি করছি, বারবার মোবাইল উৎপাদন করছি, বারবার আমি এটাকে বিক্রয় করছি। এটা প্রশ্ন পেয়েছিলাম, অবলোপন কি মূলধন জাতীয় ব্যয় নাকি মুনাফা জাতীয় ব্যয়? একটু অ্যান্সারটা করে নিই, প্রশ্নটা যে চোখে পড়ে গেছে। অবচয় আর অবলোপনের মধ্যে একটা ডিফারেন্স আছে। অবচয় হচ্ছে একটা হিসাবকালের জন্য করা হয় মূলধন জাতীয় ব্যয়ের এগেইনস্টে, ঠিক আছে? আর অবলোপন হচ্ছে যখন মূলধন জাতীয় ব্যয় না, বিলম্বিত মূলধন জাতীয় ব্যয়, এই ধরনের কোনো একটা আইটেম একটা হিসাবের বিপরীতে যখন আমি কমিয়ে দেই, প্রতি হিসাব করি, তখন সেটাকে আমরা বলি অবলোপন। তুমি কখনো বলবা না সম্পত্তির অবলোপন, তুমি কি বলবা সম্পত্তির অবচয়। তাহলে অবলোপন কিসের জন্য করি? একটা একজন বন্ধু প্রশ্ন করেছিল সুনাম, সুনামের এগেইনস্টে আমি কি করব? অবলোপন। সুনাম যেমন মনে করো কোকা কোলা, কেএফসি, তাই না? কেএফসি যখন তাদের বিভিন্ন দেশে, কেএফসি যখন বলে আমার নাম ব্যবহার করে তুমি রেস্টুরেন্ট খুলো, ব্যবসা করো, আমার রেসিপি তোমাকে ফলো করতে হবে, তখন ওই যে রেস্টুরেন্টটা যেটা কিনা তোমার মনে করো বাংলাদেশে খোলা হয়েছিল, ওগুলা কি ছিল? ওরা কেএফসির কাছ থেকে কোন জিনিসটা কিনে নিয়ে আসছে? ওদের রেসিপি, ওদের নাম, ওদের লোগো, ওদের যে লালের উপরে সাদা ফন্টে লেখা কেএফসি, এই জিনিসটাই ওদের সুনাম। এই নামটা তুমি যখন আমেরিকা থেকে গিয়ে দেখবা, তখন তোমার মনে হবে নিশ্চয়ই ওদের খাবার অনেক ভালো। সেম বাংলাদেশে যখন তুমি দেখবা, তখনও তোমার মনে হবে আরে এটা তো কেএফসির শাখা, তাহলে তো নিশ্চয়ই ওদের খাবার খুব ভালো হবে। এই যে তোমাকে একটা ফিল দিচ্ছে, এটাই হচ্ছে ব্যবসার সুনাম। যখন এটা কেনা হয় একটা টাকা দিয়ে কেনা হয়, ঠিক একইভাবে যখন এটা অনেক বছর ধরে ব্যবহার করতে করতে এই যে টাকাটা তুমি ব্যয় করেছিলা সুনামটা কেনার জন্য, টাকাটা তো তোমাকে উঠায় আনতে হবে, তাই না? টাকাটা ডিসমিস করতে হবে। এটাকে তখন আমরা অবলোপনের মাধ্যমে দেখাই। তো এটা ছিল ভাইয়া তোমার জন্য অবলোপনের অ্যান্সার। অবলোপনটা কি? কথা বলছিলাম আয় নিয়ে। একটা জিনিস আয় কখন হবে? আয় হবে যখন তুমি সেটার জন্যই ব্যবসা করো, যখন তুমি রিপিটেডলি করো, অর্থাৎ বারবার করো। এই দুটা চেকলিস্ট মিট করলে তখন আমরা সেটাকে বলবো আয়। খেয়াল করো তো মূলধন জাতীয় আয় কখন হবে? মূলধন জাতীয় আয় হওয়ার জন্য এই চেকলিস্টটা মিট করতে হবে, তবে সেটা হবে দীর্ঘমেয়াদী উদ্দেশ্যে। চেকলিস্টে তখন কি হবে? আয় হতে হবে এবং দীর্ঘমেয়াদী, দ্যাট মিনস 1 বছরের বেশি সময় ধরে আমি যেটার সেবা পাবো এবং যেটা কিনা একবার হবে। খেয়াল করো তো যে আমাদের এই আয়টা এক্স্যাক্টলি এই চেকলিস্টটা মিট করছে কিনা। মূলধনের জন্য, মূলধনের জন্য করা চেকলিস্টটাই মিট করবে, তবে সেটা একই সাথে আগের চেকলিস্ট যেটা ছিল আয় সংক্রান্ত সেটাও মিট করবে। যেমন তুমি একটা সম্পদ বিক্রয় করছো,
সম্পদ বিক্রি করে তোমার নিশ্চয়ই একটা লাভেই তো তুমি বিক্রি করতে চাবা। তুমি কি একটা সম্পত্তি ক্ষতিতে বিক্রি করতে চাবা? না। এখন একটা সম্পদ আমি যখন কিনি তখন সেটা এই অবস্থায় থাকে না যে একবার কিনবো, দীর্ঘমেয়াদী হবে, অনেকদিন ধরে সেবা পাবো। সো এটার বিক্রয়টা কি একবার হবে না, নাকি বারবার হবে? এটার বিক্রয়টাও কিন্তু একবার হবে। এই যে ওয়ান্স ইন আ লাইফ টাইম তুমি এটাকে সেল করার একটা সুযোগ পাচ্ছ, একবার সেল করে ফেলে এত বড় অ্যামাউন্টটা, এই এত বড় অ্যামাউন্টের একটা ক্যাশ ইনফ্লো, এটা একটা ক্যাশ ইনফ্লো না? তোমার বাসায় কিন্তু এটা প্রতিদিন হবে না, সরি তোমার ব্যবসায়, তাহলে বাসা বলে ফেলছি। আচ্ছা, এই ক্যাশ ইনফ্লোটা কিন্তু তোমার ব্যবসায় প্রতিদিন হবে না। যে কারণে এটা প্রতিদিন হবে না, যে কারণে এটা ওয়ান্স ইন আ লাইফ টাইম হবে এবং সেটা একটা লাভ নির্দেশ করছে, এই কারণে এটা মূলধন জাতীয় আয়, মূলধন জাতীয় প্রাপ্তি নয়। তো এই এক্সাম্পলটার পর আমরা ঝটপট চলে যাই আমাদের পরবর্তী টপিকে, যেখানে দেখবো মূলধন জাতীয় ব্যয়। ভেরি ইন্টারেস্টিং। মূলধন জাতীয় ব্যয়। আচ্ছা, ব্যয় ঠিক আয়ের মতো একটু আগে আমি যা বলছিলাম পরিচালনা সংক্রান্ত হবে, বারবার হবে। তখন আমরা সেটাকে বলছি কি ব্যয়, যেটা করার জন্য আমি ব্যবসা করছি সেই উদ্দেশ্যে করা কোনো খরচ। যেমন আমি আমার কলমের জন্য কালি কিনছি, কলমের জন্য মোল্ড কিনছি, যেই মোল্ডটা এটা কিনছি, কলমের জন্য কালি কিনছি, কলমের জন্য কাঁচামাল কিনছি, এই ধরনের সমস্ত খরচ, এটার পিছনে যারা কাজ করছে তাদেরকে আমি বেতন দিচ্ছি, এই সংক্রান্ত সব খরচ কেন করছি? কোম্পানিটাকে চালানোর জন্য, ব্যবসা করার জন্য। সো দ্যাট মিনস এটা আমার ব্যয়। আর মূলধন জাতীয় ব্যয় কোনটা? এই কাজগুলা যখন একই সাথে দীর্ঘমেয়াদী হবে, একবার করব, অনেক দিন ধরে এটার সুবিধা গ্রহণ করব, তখন আমরা সেটার নাম কি দেই? সম্পদ। খেয়াল করো, অনেক বড় একটা টাকা তুমি বিনিয়োগ করছো, তাই না? সম্পদ। তাহলে এটার সাথে তুমি বলতে পারো মূলধনের সাথে এটার ডিফারেন্সটা কোথায়? মূলধনের যে ডিফারেন্স হচ্ছে, মূলধনটা আমার ব্যয় হয়, এই মূলধনের টাকা খরচ করেই আবার তুমি যখন সম্পদ কিনছো তখন সেটা হচ্ছে তোমার জন্য মূলধন জাতীয় ব্যয়। সম্পদের কথা যখন বলে ফেললাম তখন বলি, এই যে সম্পদটা মূলধন জাতীয় ব্যয়, এটার সাথে মুনাফা জাতীয় আয়ের একটা সম্পর্ক আছে। তো আমি এই সম্পর্কটা তোমাকে মুনাফা জাতীয় আয়টা বোঝানোর সাথে সাথে বুঝিয়ে ফেলি। ওকে, সো যখন বলছিলাম মূলধন জাতীয় ব্যয়, ঠিক তার বিপরীত আরেকটা আছে মুনাফা জাতীয় ব্যয়। যারা ক্লাসে আছো তাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে একটু ঝটপট করে ফেলো। আচ্ছা আপু, কার্যপত্র কি একটু বুঝিয়ে বলতেন? আচ্ছা, কার্যপত্র হচ্ছে ওয়ার্কশিট। কার্যপত্র হচ্ছে যখন তুমি অনেকগুলো জার্নালকে, অর্থাৎ জাবেদাকে, অনেকগুলো জাবেদা তুমি একই সাথে পরপর লিখে যাচ্ছ, একই সাথে তুমি দেখছো ওই জাবেদাগুলা তোমার ব্যবসায়ের যে আমার হিসাব সমীকরণ, সেই হিসাব সমীকরণে এটার ইফেক্টটা কি হচ্ছে। ঠিক এই কাজটাই আমরা করে থাকি যখন আমরা লেনদেনটাকে চিহ্নিত করি না, যে লেনদেন চিহ্নিতকরণের মাধ্যমে দেখি যে লেনদেনটা আমার ব্যবসায় সমীকরণকে কিভাবে প্রভাবিত করছে। ওয়ার্কশিটে ঠিক এই কাজটাই করা হয়। কখন করা হয়? ইয়ার এন্ডে করা হয়। কেন? যাতে করে আমার এই ওয়ার্কশিটটা থেকে ব্যালেন্স শিটে ট্রান্সফার করাটা, অর্থাৎ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করাটা অনেক বেশি ইজিয়ার হয়ে যায়। আচ্ছা, তো কথা বলছিলাম মুনাফা জাতীয় ব্যয় নিয়ে। মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে সেটা যেটা কিনা আমার ওই যে আয়ের মতো, যে ব্যবসায় পরিচালনা করার জন্য করব, বারবার করব, সেই খরচগুলা। এই খরচগুলা কি কি ছিল? খরচগুলা ছিল আমার জন্য পণ্য ক্রয়, বেতন দেওয়া, ভাড়া প্রদান করা, এরকম বিভিন্ন রকম হতে পারে। এর মধ্যে আরো একটা ছিল অপচয়। খেয়াল করো, যখন আমি তোমাকে সম্পদের অপচয়ের উদাহরণ দিচ্ছিলাম তখন বলেছিলাম যে সম্পদের অপচয়টা ঠিক কিরকম হয়। সম্পদটা যখন তুমি কিনে থাকো তখন তুমি এটার দাম ধরেছিলে 10,000 টাকার একটা সম্পদ। আচ্ছা, তাহলে এটা আমি ওয়ান্স ইন আ লাইফ টাইম কিনলাম, সম্পদ ক্রয় করা আমার জন্য মূলধন জাতীয় ব্যয়। অপোজিটলি, মূলধন জাতীয় ব্যয়ের এই সম্পদটাকে যখন আমি অনেকগুলো হিসাবকালে ভাগ করছি, অনেকগুলো হিসাবকাল, যেটা বলেছিলাম অনেক বড় সময় ধরে ওরা আমাকে একটা সেবা দিবে, তার মানে কি অনেকগুলো হিসাবকাল, হিসাবকাল 1 2 3 4 5 অনেক হতে পারে। প্রত্যেকটা হিসাবকালে আমি কি করি, আমি এই সম্পদটার যে টাকাটা, অর্থাৎ কত টাকার আমাকে সেবা এই সম্পদটা দিচ্ছে, এটা আইডেন্টিফাই করছি। হতে পারে 1,000 টাকা করে আমি প্রত্যেক বছর এটাকে হিসাব করছি। 10 বছরের মধ্যে এই 1,000 1,000 করে 10,000 টাকা আমি নিঃশেষিত করছি।
তাহলে এই একই মূলধন জাতীয় ব্যয়কে যখন হিসাবকাল অনুযায়ী ভাগ করে এ থেকে প্রাপ্ত সেবাকে চিহ্নিত করা হয় তখন সেটাকে কি বলে? মুনাফা জাতীয় একটা খরচ, মুনাফা জাতীয় ব্যয়। সেই মুনাফা জাতীয় ব্যয়ের উদাহরণটা কি বললাম? অবচয়। তো এটা ছিল মূলধন জাতীয় ব্যয় আর মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে একটা সম্পর্ক। ঠিক এরপর ওকে, এরপর চলে যাই আমাদের মুনাফা জাতীয় আয়ের মধ্যে। আচ্ছা, যারা ক্লাস করছো তাদের যদি বোঝায় কোনো সমস্যা থাকে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে বলে দিও। আর নিজেদের ফ্রেন্ডদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে কিন্তু ভুলো না। এমন হতে পারে যে আমরা আজকে এমন কোনো কিছু নিয়ে কথা বলছি যেটা কিনা তোমার বন্ধুর আসলে খুব প্রয়োজন ছিল, তাই এটা নিয়ে অনেক সন্দেহ ছিল, কিন্তু ক্লিয়ার করার কখনো সুযোগ হয়নি। আর হ্যাঁ, তুমি যদি আচ্ছা, মূলধন জাতীয় প্রাপ্তি এবং আয় একটু পরিষ্কার করতে বলেছো সংজ্ঞাটা। আয়ুব আলী, ওকে। মূলধন জাতীয় কোনটা? প্রাপ্তি। ওকে, মূলধন জাতীয় প্রাপ্তি হচ্ছে যেই প্রাপ্তিটা, অর্থাৎ যেই নগদ প্রাপ্তি কিংবা যেই সম্পদ কিংবা আমার হিসাবের যেই প্রাপ্তিটা আমার একটা হিসাবকালের অধিক সময় ধরে করা হয়, এটাকে শর্টকাটে বলতে পারবো যে দীর্ঘমেয়াদী সময়ের জন্য করা হয়, এবং সেটা তোমার 1 বছরের বেশি সময়কাল ধরে থাকে, যেটা একবার করা হয় এবং অনেক বেশি সময় ধরে সুযোগ ভোগ করা হয়, এখান থেকে সুবিধা লাভ করা হয়, সেটা মূলধন জাতীয় প্রাপ্তি। আর মূলধন জাতীয় আয় হচ্ছে যেই আয়টা আমার কোনো একটা সম্পদ থেকে প্রাপ্ত, এবং সেই সম্পদ থেকে প্রাপ্ত সেই আয়টা আমার ব্যবসায় প্রতিদিন হয় না, একবার হয়, এবং এটার লাভ অনেকদিন ধরে ভোগ করা যায়। যেমন সম্পত্তি বিক্রয়জনিত যে লাভ, তুমি সম্পত্তিটা যখন বিক্রি করছো, সম্পত্তিটা কিনেছিলে নির্দিষ্ট সময়ের জন্য, বিক্রিও করার সুযোগ পাচ্ছ জীবনে একবার, তাহলে এটা থেকে যদি কোনো লাভ হয় সেটাও একবার পাচ্ছ। ফর এক্সাম্পল, আরেকটা এক্সাম্পল দেই, আমরা যখন সরকারকে ট্যাক্স দেই, ট্যাক্সটা আমরা অনেক সময় অগ্রিম দেই, রাইট? অগ্রিম ট্যাক্স, অগ্রিম ট্যাক্সের একটা সুবিধা হচ্ছে পরবর্তী বছরের সাথে এটাকে অ্যাডজাস্ট করা হয়। অ্যাডজাস্ট করার সুবিধাটা তুমি কয়বার পাচ্ছ? একবার। তুমি কি প্রত্যেক বছর এভাবে অগ্রিমটা করতে পারবা ট্যাক্সের জন্য? না। এই যে একবার অগ্রিম দেওয়ার ফলে বেশি ট্যাক্স চার্জ করেছিল সরকার, একটু খেয়াল করো, একবার সরকার তোমার মুনাফার উপর বেশি ট্যাক্স চার্জ করেছিল, দেখলো পরবর্তীতে তুমি চ্যালেঞ্জ করলা, দেখা গেল এতটুকুন ট্যাক্স আসলে আমার আসে না, না আসার ফলে পরবর্তী বছরে যখন সেটা অ্যাডজাস্ট হচ্ছে তখন এই সুযোগটা তোমার জীবনে কয়বার আসছে? একবার। তাহলে এটাকে তুমি কি বলবা? মূলধন জাতীয় আয়। এটাই ছিল এক্সাম্পল। তো চলে যাই আমাদের মুনাফা জাতীয় আয়ের ক্ষেত্রে। আশা করি তোমার উত্তরটা তুমি পেয়ে গেছো। তো এখন আমরা মুনাফা জাতীয় আয়টা দেখি। আচ্ছা, মুনাফা জাতীয় আয় সেম, যেই কাজের জন্য ব্যবসা করছো। যেই বন্ধু প্রশ্ন করেছিল বিক্রয় কেন সবসময় আমাদের জন্য ক্রেডিট হয়, তো এই যে বিক্রয়টা আমরা কখন নাম দেই? বিক্রয় যখন বলি তার মানে হচ্ছে যে জিনিসটার জন্য আমি আসলে ব্যবসাটা করছি, যেই জিনিসটা বিক্রয় করার জন্য বা সেই যে সেবা প্রদান করার জন্য ব্যবসা করছি তার নাম হচ্ছে বিক্রয়। এই বিক্রয়, ভাড়া প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, এই ধরনের সুদ প্রাপ্তি, এই ধরনের যেসব আয় যেটা আমি সচরাচর পাই, যেমন আমি যখন কোনো একটা দোকান ভাড়া দেই, এটা আমার জন্য একটা আয়ের সোর্স। তো আমি কি করি? প্রত্যেক মাসে ভাড়া নেই। আবার আমি যে ব্যবসাটা করছি সেই ব্যবসাটাতে আমার আসলে আমি একজন ব্রোকার, আমি হচ্ছি আমার ক্লায়েন্টদেরকে এনে দেই, তো প্রত্যেকটা ক্লায়েন্ট আনার সাথে সাথে নির্দিষ্ট হারে আমি কমিশন পাই। অথবা যারা কিনা মনে করো ডিকশনারি সেল করে, ডিকশনারি সেল করে, তাদের কিন্তু ঠিক এই ধরনের একটা স্কিম থাকে যে তুমি যদি এতটা সেল করতে পারো তোমাকে আমি এত পার্সেন্ট কমিশন দিব। এই কমিশনটা কি হয়? রিপিটেডলি হয়, তার ব্যবসাটাই এই সংক্রান্ত, দ্যাটস ওয়াই কমিশন প্রাপ্তিটা তার জন্য আয়। মুনাফা জাতীয় আয় তাহলে কোনটা? যেটা কিনা আমার 1 বছরের কম সময় ধরে হবে এবং ব্যবসা পরিচালনার জন্য হবে, বারবার হবে, পুনরাবৃত্তি, যেটাকে বলে থাকি পৌনপুনিক। তো এই মুনাফা জাতীয় যেটা আয়, মুনাফা জাতীয় আয়ের সব থেকে বড় উদাহরণ হচ্ছে বিক্রয় করা। এবং এই বিক্রয়টা, যেটা তুমি বলেছিলে ক্রেডিট কেন হবে, একজন বন্ধু প্রশ্ন করেছিলে, বিক্রয়টা ক্রেডিট হয়েছিল কারণ এটা হিসাবের নেচার অনুযায়ী যখন আমার আয় বাড়ে তখন আমরা সেটাকে ক্রেডিট করি। তো সেই আয়ের একটা এক্সাম্পল ছিল আমার বিক্রয়। ঠিক এরপর আরেকটা যেটা লেনদেনের এই হিসাবের মধ্যে, লেনদেনের এই যে আজকে শ্রেণীবিভাগ দেখলাম, আরেকটা বাদ রয়ে গেছে যেটা এখন তোমাদেরকে বলবো, বিলম্বিত মুনাফা জাতীয়। খুব ইন্টারেস্টিং। আগে একটু বলে রাখি,
বিলম্বিত মুনাফা মানে কি? বিলম্বিত মুনাফা হচ্ছে আচ্ছা, বিলম্বিত মুনাফা জাতীয়, ওকে, বিলম্বিত মুনাফা জাতীয় হচ্ছে জিনিসটা, যে লেনদেনটা, এটার নেচার, প্রকৃতি আসলে মুনাফা জাতীয়। দ্যাট মিনস তুমি 1 বছরের কম সময়ে ব্যবহারের জন্য, একটু লিখে রাখি আমার মনে হয় বুঝতে সুবিধা হবে, 1 বছরের কম সময়ে ব্যবহারের জন্য তুমি এটা খরচটা করেছো, ব্যবহারের খরচ। খেয়াল করো, এটা কিন্তু এক ধরনের খরচ। দ্যাট মিনস তুমি 1 বছরের কম সময়ে করার জন্য এই খরচটা করেছিলা, কিন্তু খরচের যে টাকাটা, খরচের যে পরিমাণটা, খরচের পরিমাণটা অনেক বড় অ্যামাউন্টের একটা টাকা। দ্যাটস ওয়াই 1 বছরের মধ্যে যদি আমি সেটাকে আমার স্টেটমেন্টে দেখাই, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে দেখাই, তাহলে কি হবে? ওই বছর আমার নেট ইনকামটা কমে যাবে। কেন? বিকজ আমি আমার অনেক বড় একটা খরচ দেখায় ফেললাম। whereas এই খরচটা থেকে আমার যে সেবাটা পাওয়ার কথা, সেবাটা আমি একটা নির্দিষ্ট বছরের মধ্যে পাচ্ছি না। তাহলে ঘটনাটা কি দাঁড়ালো? খরচ করলাম, সেটা মূলধন জাতীয় ব্যয়ের মতো অনেকটা, রাইট? কিন্তু ডিফারেন্ট কেন হচ্ছে? বিকজ আমার এটা এই বছরেই সুবিধা পাওয়ার কথা ছিল, যেহেতু এই বছরের বেশি সময় ধরে পাবো, দ্যাটস ওয়াই এটাকে আমরা আর মুনাফা জাতীয় বলতে পারবো না। কি বলবো? বিলম্বিত মুনাফা জাতীয়। যেমন বিজ্ঞাপনের একটা এক্সাম্পল আমরা পাই, বিজ্ঞাপন, যেটা কিন্তু তুমি বইয়ে অনেকবার পড়েছো। আরো একটা আছে R&D। R&D, এটার ফুল ফর্মটা ঝটপট আমাকে কমেন্ট সেকশনে করে দাও, আমি দেখতে চাই যে কারা এটা অলরেডি জানো। R&D এর ফুল ফর্ম, আচ্ছা, R&D এর ফুল ফর্মটা আমাকে ঝটপট কমেন্ট সেকশনে বলে দাও। ওকে, কমেন্ট আসতে শুরু করেছে। হ্যাঁ, 1 বছর বেশি সময় ধরে পাওয়া যাচ্ছে, ইয়াস। R&D, হ্যাঁ, R&D এর ফুল ফর্মটা একটু বলে দাও আমাকে, যারা যারা জানো, তা না হলে আমি নিজে এখন বলে দিচ্ছি। ওকে, R&D এটা কেউ জানো না? ওকে, R&D টা না জানলে কোনো আপত্তি নাই। R&D এর ফুল ফর্মটা হচ্ছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। যারা জানো না কোনো সমস্যা নাই, সিন্স আমরা আজকে আমাদের ক্লাস থেকে দেখে যাচ্ছি। আচ্ছা, আমার মনে হয় আসতে একটু দেরি হয়ে গিয়েছে। আমি রাইসুর রহমানের অ্যান্সার পেয়েছি, ওয়াজেদ, জুয়েল, থ্যাংক ইউ সো মাচ গাইজ। আমি আসলে জাস্ট ইনস্ট্যান্ট তোমাদেরকে প্রশ্ন করেছিলাম যে জানো কি না। বিজ্ঞাপনের এক্সাম্পলটা তোমার বইয়ে তুমি অনেকবার দেখতে পাও, তাই না? বিজ্ঞাপন হলে যেটা হয়, যে এটা আমি একটা নির্দিষ্ট সময়ের জন্য খরচ করি, whereas এটা টিভিতে অনেক বছর ধরে দেখানো হয়, তাই না? অনেক বছর ধরে এই একই বিজ্ঞাপন দেখে মানুষজন তোমার পণ্য কেনার সিদ্ধান্ত নেয়। কিন্তু তুমি কিন্তু ওই নির্দিষ্ট সময়ে তোমার মার্কেটটা ধরার জন্য, নির্দিষ্ট সময় খরচের জন্য বিজ্ঞাপনটা করেছো। নির্দিষ্ট সময় খরচ করা সত্ত্বেও যেহেতু অনেক বড় সময় ধরে এটার তুমি সেবা নিচ্ছ, দ্যাটস ওয়াই আমরা এটাকে বলে থাকি বিলম্বিত মুনাফা জাতীয় খরচ। বিলম্বিত মুনাফা জাতীয় খরচ হচ্ছে বিজ্ঞাপন। ঠিক তেমনি আরো একটা এক্সাম্পল বলেছি, R&D অর্থাৎ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। খেয়াল করে থাকবে, যে কোনো টেকনোলজি সেক্টরে, যে কোনো ফার্মাসিউটিক্যাল সেক্টরে ওরা অনেক অ্যাডভান্সড হয়, অনেক অ্যাডভান্সমেন্ট নিয়ে আসে ওদের ব্যবসার ক্ষেত্রে। কিরকম করে করে? ওরা সে সময় চেষ্টা করছে কিভাবে ক্যান্সারের বিরুদ্ধে আরো কার্যকর ওষুধ কাজে লাগানো যায়, কিভাবে এইডস এর বিরুদ্ধে আরো কার্যকর ওষুধ কাজে লাগানো যায়, আলজাইমারের যারা রোগী রয়েছেন, যারা ভুলে যান, ওদেরকে কিভাবে ট্রিট করা যায়। তো এই যে ওরা বিভিন্ন সময় টেস্ট করছে, রিসার্চ করছে, কি করছে? আরো বেটারমেন্টের জন্য ডেভেলপমেন্টের কাজ করছে। এই রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টটা আসলে একটা ডিপার্টমেন্ট। যেমন একটা ব্যবসায়ের মধ্যে থাকে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ফাইন্যান্স ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টিং ফাইন্যান্স মিলিয়ে আসলে থাকে মোস্টলি, মার্কেটিং ডিপার্টমেন্ট থাকে, HRM থাকে, যারা কিনা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের কাজ করে। তো রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কি করে? ওরা চুপচাপ বসে এরকম একটার পর একটা রিসার্চ করতে থাকে, দেখার চেষ্টা করে কোন মুহূর্তে যে তারা একটা নতুন প্রোডাক্ট বাজারে আনতে পারবে। ঠিক তেমনি যেমনি করে আইফোন প্রত্যেকবার নতুন করে ভার্সন তোমার জন্য বাজারে নিয়ে আসছে, সবার জন্য বাজারে নিয়ে আসছে। তো সেই আইফোন কি করে? রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে অনেক বেশি টাকা খরচ করে। যখন নতুন একটা ভার্সন বাজারে চলে আসে, অ্যাপল কি একসাথে ওই রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের কস্টটা দেখাবে, নাকি ব্রেকডাউন করে অনেকগুলা বছরে দেখাবে? এই যে কনফিউশনটা, এই কনফিউশনটার নাম হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। রিসার্চ এন্ড ডেভেলপমেন্টটা বলা হয়েছে যে তোমরা ভাগ করে করে যদি দেখাও, তাহলেও এটা একইভাবে বিভিন্ন বছর ধরে তুমি দেখাতে পারো। এটা গেল রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট।
এরই সাথে আমরা চলে যাই আমাদের পরবর্তী টপিকে, যেখানে দেখবো যে এক্স্যাক্টলি কেন মূলধন এবং মুনাফা জাতীয় হিসাবের মধ্যে পার্থক্য করা হয়। অলরাইট, মূলধন এবং মুনাফা জাতীয় হিসাবের মধ্যে পার্থক্য করার প্রথম রিজন হচ্ছে আর্থিক বিবরণী। আর্থিক বিবরণী প্রস্তুত। আর্থিক বিবরণী প্রস্তুত, আচ্ছা প্রয়োজনীয়তা একটু লিখে রাখি। আর্থিক বিবরণী প্রস্তুত করার জন্য তোমাকে কি করতে হয়? এই বছর মুনাফা তোমার কত হলো এটা বের করতে হয়। কিসের এগেইনস্টে? মূলধনের এগেইনস্টে, খরচের এগেইনস্টে, তাই না? তো এই যে তোমাকে একটা হিসাব কাল বলে দিচ্ছে, হিসাব কাল, এই হিসাব কালের উপর ভিত্তি করে যখন তোমাকে একটা স্টেটমেন্ট বানাতে হচ্ছে, অর্থাৎ আর্থিক বিবরণী বানাতে হচ্ছে, বলে দেয়া আছে যে একটা ফিসক্যাল ইয়ার, আর্থিক বছরের জন্য বিবরণী করতে হবে। আর্থিক বছরে তুমি ভালো করলা না মন্দ করলা এটা দেখাতে হবে। এটাকে আমরা বলে থাকি আর্থিক বিবরণী প্রস্তুত করা, যেটা আমরা একটা হিসাব কালের জন্য করে থাকি। এবং যেহেতু তোমার একটা রিকোয়ারমেন্ট আছে যে তুমি যদি ব্যবসায় করো, আর্থিক হিসাব কাল অনুযায়ী তোমাকে বিবরণী প্রস্তুত করতে হবে, তুমি কিন্তু চাইলেও এটাকে ওভারকাম করতে পারো না। তুমি কিন্তু চাইলেও বলতে পারো না যে না আমি একটা নির্দিষ্ট হিসাব কাল না, আমি 3 বছরের হিসাব কাল একসাথে দেখাবো, এটা পসিবল না। দ্যাটস ওয়াই আমরা কি করি, কোন খরচটা এই বছরের জন্য করলাম, কোন খরচটা অনেকগুলা বছর ধরে সেবা পাবো, আইডেন্টিফাই করতে হয়। তা না হলে আমি বলতে পারি না যে আমার এবার মুনাফা এত টাকা হয়েছে। যদি মুনাফা দেখাতে না পারো, স্বাভাবিকভাবে নেক্সট ইয়ার থেকে তুমি আর মূলধন পাবা না, ব্যাংক থেকে লোন পাবা না, এই প্রবলেমস গুলো হয়। দেন আরো একটা রিজন হচ্ছে আমার সরকার। যেহেতু সরকার বিভিন্ন সময়ে আমাদেরকে অনেক গ্যাজেট প্রকাশ করে, যেমন যখন তুমি পাবলিক লিমিটেড কোম্পানি হও তখন তোমাকে বাধ্যতামূলকভাবে বলা থাকে যে হিসাব কাল ফলো করতে। তো এইসব কারণে আমাদের যখন আর্থিক বিবরণী প্রস্তুত করতে যাই, এর আগে আমাকে মুনাফা জাতীয় মূলধন জাতীয় হিসাবগুলো আলাদা করতে হয়। তা নাহলে আমি বুঝবো কিভাবে একটা অ্যাসেটের কতদিন ধরে চলবে, একটা অ্যাসেট কবে আমার শেষ হয়ে যাচ্ছে, অবচয় হয়ে যাচ্ছে, কখন আমি একটা নতুন সম্পদ কেনার মতো অবস্থায় চলে এসেছি। এই সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের কাজ করার জন্য আমাদেরকে মুনাফা এবং মূলধন জাতীয় হিসাবগুলোকে ভাগ করে দেখাতে হয়। এর সাথে চলে যায় আমাদের পরবর্তী টপিকে, সেটা হচ্ছে হিসাব। হিসাব সুনাম ক্রয়। সুনাম ক্রয়ের আমি অলরেডি বলে ফেলেছি যে সুনাম ক্রয়টা আমার জন্য একটা মূলধন জাতীয় ব্যয়। কেন মূলধন জাতীয় ব্যয়? বিকজ আমি একটা সুনাম ক্রয় করার পর অনেক বছর ধরে সেটাকে কাজে লাগাই, এবং এই সুনাম ক্রয়ের অবলোপনটা আমার জন্য বিলম্বিত মুনাফা জাতীয় খরচ। ঠিক একইভাবে যেভাবে আমি বলেছিলাম বিজ্ঞাপনের কথা। এরই সাথে আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী টপিক, যেটা কিনা হিসাব। হিসাবের মধ্যে যখন তোমাকে বলা হয় হিসাব, তোমাকে যখন একটা পরিচয় করে দেওয়া হয় হিসাবের সাথে তোমার ব্যবসা শিক্ষার এসএসসি বইতে, তো ফার্স্টলি তোমার উপর চাপিয়ে দেওয়া হয় যে এটা কিভাবে ডেবিট হচ্ছে, ক্রেডিট হচ্ছে, কিভাবে তুমি জার্নালাইজ করছো। তো এই জার্নালাইজ করার আগে প্রথমে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে কোনো একটা হিসাব একই সাথে দুটা পক্ষকে প্রভাবিত করছে কিনা তা দেখা। একটা যে কোনো লেনদেন সবসময় তোমার হিসাব সমীকরণে দুটা পক্ষকে প্রভাবিত করে থাকে। ওকে, তো যখন আচ্ছা আমি যখন হিসাবেরটাতে চলে গেলাম, একটু রিভাইন্ড করে আসি এতক্ষণ ধরে যা কিছু পড়লাম তা কি তোমার মনে আছে কিনা। তো আমার মনে হয় ঝটপট একটা ছোট প্রশ্নের উত্তর তুমি আমাকে করে দিতে পারো। ফাইন, চিল। আচ্ছা, তো এই ছোট প্রশ্নটা আমার মনে হয় তুমি আমাকে উত্তর করে দিতে পারো। একটু বলো আমাকে যে এই প্রশ্নটার উত্তরটা কি হবে যখন কিনা তুমি একটা আচ্ছা তুমি একটা আলমারি কিনেছো। এখানে একটা সম্পদের এক্সাম্পল দিয়েছি যে 50,000 টাকা ব্যয় কেনা একটা আলমারি, যার সংস্থাপন ব্যয় 2,000 টাকা। তো এই 2,000 টাকার কাজ কি এটা তুমি জানো। এখন বলো সংস্থাপন ব্যয় হিসাবটা কি প্রকার। সংস্থাপন ব্যয় একটু খেয়াল করো, তুমি অলরেডি এটার ট্রিটমেন্ট জানো, এর কাজটা কি করতে হবে। আমাকে জাস্ট আইডেন্টিফাই করে যদি বলতে পারো খুব ভালো হয় যে 50,000 টাকা ব্যয় কিনা এই আলমারিটার সংস্থাপন ব্যয় যেটা 2,000 টাকা, সংস্থাপন ব্যয়ের নেচারটা কি, প্রকৃতিটা কি। হিসাবের চ্যাপ্টার যাওয়ার আগে আমি ঝটপট তোমাদের এই অ্যান্সারটা একটু দেখতে চাই। আচ্ছা, হিসাব বিজ্ঞানের দ্বিতীয় পত্রের জন্য ক্লাসের আয়োজন করার জন্য বলেছো খালিদ, ধন্যবাদ। আমি খুব দ্রুত আমাদের এসএসসিটা হয়ে গেলে এইচএসসির জন্য একটা ক্লাস অ্যারেঞ্জ করে দিব। ওকে, এ বলেছো ইয়াসিন, বি বলেছো অপি। আচ্ছা, একটা পেয়েছি এ, একটা বি। আচ্ছা, বাকি অ্যান্সার হচ্ছে আচ্ছা বি,
মৌ বলেছো বি, ইমরান বলেছো এ, মূলধন জাতীয় মূলধন জাতীয় ওয়াজিদ বলেছো এ, অপি বি, সানজিদা বলেছো খ অর্থাৎ বি, জসিমউদ্দিন বলেছো এ। আচ্ছা আমি যেহেতু কনফিউশন দেখতে পাচ্ছি এ আর বির মধ্যে, ফার্স্টে সি তো ক্যান্সেলড আউট, যেটা তুমি বুঝতেই পারছো। তো মূলধন জাতীয় আর বিলম্বিত মূলধন জাতীয়র মধ্যে কোনটা হবে? মূলধন জাতীয় এ, অনেকবার এ লিখেছো। আচ্ছা জয়, জয় অনেকবার এ লিখেছো। শাকিল আমি কিন্তু এবার তোমার কমেন্টটা পড়তে ভুলিনি, তোমার অ্যান্সারটা এ। আচ্ছা সজীব বলেছো মুনাফা জাতীয়, সিকান্দার বলেছো বি। আচ্ছা আমি তোমাদের গাইডেন্সটা বলে দিই, একটু খেয়াল করো। যখন আলমারি তুমি কিনেছিলা, আলমারি কেনার পর আলমারিটা সংস্থাপন করার একটা ব্যয় ছিল। হুম, তো এই আলমারি সংস্থাপন ব্যয়টা তুমি অ্যাকাউন্টিং ট্রিটমেন্টে কি করতা? যোগ করে দিতা। যোগ করার ফলে এটার নেচারটা কি দাঁড়াইতো? যেটা মূলধন জাতীয় ব্যয়। মূলধন জাতীয় ব্যয়ের একটা সংজ্ঞা ছিল, যে সংজ্ঞার মধ্যে বলা ছিল মূলধন জাতীয় ব্যয়ের বিপরীতে যে সম্পদ কেনা হচ্ছে সেই সম্পদটা আহ কেনা থেকে শুরু করে ব্যবহারযোগ্য করা পর্যন্ত যা কিছু খরচ, মনে পড়ে, যা কিছু খরচ তার সবই মূলধন জাতীয় ব্যয়। তাহলে সংস্থাপন ব্যয়টা মূলধন জাতীয় কেন? সংস্থাপন, আলমারিটা কিনলা একবার, আলমারিটা কি 2-3 বার সংস্থাপন করবা? ফার্স্ট কোয়েশ্চেন। আমাদের একটা চেক লিস্ট ছিল, চেক লিস্ট এখন আমি মুছে ফেলছি, এখন আর দেখা যাচ্ছে না। তো যে চেক লিস্টে ছিল যে একবার করব আর করব না, অনেকবার ধরে এটা সেবা পাবো, রাইট। সংস্থাপন ব্যয়টা 2,000 টাকা, আলমারিটাকে তুমি প্রতিদিন সংস্থাপন করবা? না, আলমারিটা একদিন সংস্থাপন করবা। দ্যাটস ওয়াই সংস্থাপন ব্যয়টা মূলধন জাতীয় ব্যয়। আমার মনে হয় না তোমাদের এটা জানার পর কোনো কনফিউশন আছে, রাইট? তো পরের টপিকটাতে চলে যাচ্ছি, যেটা বলছিলাম হিসাব। আচ্ছা যারা এটা পারোনি তাদেরকে বলছি মেনি মেনি কনগ্রেচুলেশনস। তুমি যে পারোনি এটার জন্য তোমাকে কনগ্রেচুলেট করছি, বিকজ ইন ফিউচার পরীক্ষার হলে যখন তোমাকে এই ধরনের কোনো কোয়েশ্চেন করা হবে, তুমি কিন্তু নেক্সট টাইম এই ভুলটা আর করবা না। তো এই কারণে আমরা চলে যাই পরবর্তী টপিক, যেটা কিনা ছিল আমার হিসাব। আমার মনে হয় হিসাবের জন্য, যেহেতু আমাদের একটা ছক রয়েছে যেটা সম্পর্কে আমরা সবাই জানি, এই ছকটার উৎপত্তিটা হলো কোথা থেকে? হিসাবের উৎপত্তিটা হলো এই একটা সমীকরণ থেকে, যেটা নাম হিসাব সমীকরণ। হিসাব সমীকরণ অনুযায়ী ফার্স্টে খেয়াল রাখতে হবে যে ঘটনাই ঘটুক না কেন সেটা যেন আমার ব্যবসায়ের হিসাব সমীকরণকে সবসময় সমানভাবে এফেক্ট করে। অর্থাৎ আমার দুটা হিসাবের দুটা পক্ষ সবসময় সমান হবে। আর আরেকটা বন্ধুর অ্যান্সার আমি করেছিলাম যে দুটা পক্ষ বলতে আসলে the number of entities involved in that particular transaction, no, not that। এমন না যে ঠিক কয়জন মানুষ মিলে এটার জন্য খরচ করছে বা ঠিক কয়জন মানুষ মিলে এটা থেকে আয় করছে। ঘটনাটা হচ্ছে আমার দুটা পক্ষ বলতে ডেবিট আর ক্রেডিট, আমার ডেবিট পক্ষ আর আমার ক্রেডিট পক্ষটা যেন সবসময় দুইটাই হয়। 3টা বা 4টা ক্রেডিট ডেবিট পক্ষ হলেও মোট টোটাল অ্যামাউন্টটা যেন সেম হয়, এটাই ছিল প্রশ্নটা। সো আমি যখন বলছিলাম আমার সম্পদ ইকুয়ালস টু দায় প্লাস মালিকানা সত্ত্ব, তখন আমার হিসাবের মধ্যে কি কি জিনিস এই আয় এবং সম্পদের মধ্যে পড়বে এটা ছিল ইম্পর্টেন্ট পার্ট। সম্পদ যখন দায় এবং মালিকানা সত্ত্বের সমান হয়, কি কি উপাদান থাকে যা এই সমীকরণটাকে আমার এফেক্ট করছে, প্রভাবিত করছে। মালিকানাটাকে আরেকটু ব্রেক ডাউন করি। আমরা অলরেডি জেনে এসেছি যে যতবার মুনাফা হবে মুনাফাটা অ্যাড ব্যাক হবে। তো ফার্স্টে লিখে ফেলি মুনাফা, ঠিক আছে। আবার বলেছিলাম যখন আমার উত্তোলন করা হবে তখন মূলধনের পরিমাণটা কমে যাবে, তাহলে লিখে ফেলি উত্তোলন। এরপর কি হয়, আমার ব্যবসায়ের জন্য খরচ এবং আয় এর ডিফারেন্সটা হচ্ছে মুনাফা। তাহলে আলটিমেটলি খরচ এবং আয় এই দুইটা উপাদান আমার কোন হিসাব সমীকরণের উপাদানটাকে এফেক্ট করছে? আলটিমেটলি মালিকানা সত্ত্ব। তাহলে যখন আমার খরচ হবে তখন আমার মালিকানা সত্ত্ব কমে যাবে, যখন আমার আয় হবে, লাভ হবে, বিক্রয় হলে মুনাফা বাড়বে, তখন আমার মালিকানা সত্ত্ব বেড়ে যাচ্ছে। মুনাফা হলে মালিকানা সত্ত্ব বেড়ে যাচ্ছে কারণ এটা যোগ হচ্ছে। উত্তোলন করলে আগেই বলেছিলাম মালিকানা সত্ত্বটা কমে যায়। দ্যাটস ওয়াই খরচ আয় এবং খরচ ব্যয় এবং আয়, উত্তোলন মুনাফা, এই উপাদানগুলো। চলতি মুনাফা কি একটা প্রশ্ন দেখে ফেললাম শাকিল আহমেদের। চলতি মুনাফা হচ্ছে তোমার প্রত্যেক হিসাবকাল সংক্রান্ত মুনাফা, অর্থাৎ যেই মুনাফাটা তোমার মাসিক ভিত্তিতে চলে। যেমন চলতি মূলধন, চলতি মুনাফা, এই শব্দগুলো কখন ব্যবহার করা হয়?
মনে করো আমি একটা লট কলম বানাচ্ছি। কি বানাচ্ছি? একটা লট কলম, যে একবার কাঁচামাল কিনছি, ঠিক ওই পরিমাণ কাঁচামাল খরচ করার জন্য যে টাকাটা ব্যয় হচ্ছে চলতি মূলধন, ঠিক ওই পরিমাণ কাঁচামাল কাজে লাগিয়ে যে পরিমাণ কলম উৎপাদন করছি এক লট কলম বিক্রি করে যেই মুনাফাটা পাচ্ছি, এটার নাম চলতি মুনাফা। কেন? বিকজ ওই একটা নির্দিষ্ট মূলধনের বিপরীতে তুমি এই মুনাফাটা পেয়েছো, দ্যাট ইজ চলতি মূলধন। কথা বলছিলাম মালিকানা নিয়ে, যে কোন কোন উপাদান আমার মালিকানাকে এফেক্ট করছে। সো আলটিমেটলি সবকিছু এই হিসাব সমীকরণটাকেই প্রভাবিত করছে। যখন তুমি তোমার ব্যবসায়ের জন্য খরচ করো তখন কি হয়? খরচ করলে ওই টাকাটা মালিকের পকেট থেকে চলে যায় না? জাস্ট ইন এ ব্রডার সেন্স। যখন তুমি আয় করো, ওই আয়টা আলটিমেটলি কার পকেটে যায়? মালিকের। খরচ এবং আয়ের ডিফারেন্সটা কে পায়? মুনাফা, মালিক। যখন মালিক নিজে ঠিক করে আছে ব্যবসায় 10 লাখ টাকা তো মুনাফা ফার্স্টে মূলধন ছিল, এখন 5 লাখ টাকা মুনাফা হওয়ার পর এখন 15 লক্ষ টাকা আমার মূলধন, আমি তো 2 লাখ টাকা উঠায় ফেলে সমস্যা নাই, তাই না? 2 লাখ টাকা উঠায় আমি বরং 2টা আইফোন কিনি। খুব ভালো কথা, আপনি কিনেন। তো এই যে 2 লাখ টাকা সে এখন উইথড্র করলো, ফলে আমার পুরো ব্যবসার মূলধনটা 2 লাখ টাকা কমে গেল। কেন কমলো? উত্তোলনের কারণে। যখন তুমি ব্যাংক থেকে লোন নিচ্ছ তখন কি হয়? ব্যাংকের লোন আমার জন্য সম্পদ, ব্যাংক থেকে লোন নেওয়ার ফলে ব্যাংক ঋণ যেটা, এটা আমার জন্য দায়ে পরিণত হয়। অন্যদিক দিয়ে যদি আবার বলি, যখন আমার কোনো সম্পদ বিক্রি করছি, সম্পদ বিক্রি করার ফলে সম্পদ কমে যায়, সম্পদ বিক্রয় সংক্রান্ত যে লাভ, যে মুনাফা, এটা কে পায়? মালিক। আবার যখন আমি কোনো কিছু বিক্রয় করি, কলম বিক্রি করছি, কলম বিক্রয় করে লাভ হচ্ছে, মুনাফা, সেটা আমার মালিক পাচ্ছে। তো আলটিমেটলি হিসাবের মধ্যে এই হচ্ছে সেই উপাদান যা কিনা ব্যবসায়কে প্রভাবিত করে। তাহলে এখন একটু ডেবিট আর ক্রেডিটটা দেখে আসা উচিত, রাইট? ডেবিট আর ক্রেডিট, এই দুটো শব্দ নিয়ে অনেকেই খুব কনফিউজ থাকে যে ডেবিট ক্রেডিট বলতে আসলে কি বোঝায়, বস্তুটা কি। ডেবিট ক্রেডিট বস্তুটা হচ্ছে দুইটা টার্মিনোলজি, ঠিক আছে? দুটো শব্দ যা আমরা ব্যবহার করি বাড়া এবং কমা বোঝাতে। যে কোনো কিছু বাড়া, কমা। যখন আমি বলে থাকি যে কোনো কিছু সুবিধা গ্রহণ করা, সুবিধা পাওয়া, ডেবিট, এবং আচ্ছা আশেপাশে কোথাও কারেন্ট চলে গিয়েছিল, আমি একটু ঘাবড়ে গেছিলাম, ইটস ওকে। তো যখন কোনো সুবিধা প্রদান করা হয় তখন আমরা সেটাকে বলে থাকি ক্রেডিট। যখনই আমি সম্পদ ক্রয় করি তখন আমরা কি করি? সম্পদ ক্রয় করলে আমি পাচ্ছি কি? সুবিধা গ্রহণকারী পক্ষকে আমি সুবিধা পাচ্ছি কিসের মাধ্যমে? সেটা হচ্ছে একটা সম্পদের মাধ্যমে। সম্পদটাকে তখন আমরা বলি ডেবিট। আর আমার পকেট থেকে চলে যাচ্ছে কি? আমার চলে যাচ্ছে যে সুবিধাটা আরেকজনের কাছে আমি পাঠিয়ে দিচ্ছি, আমার যে চলে গেল আমার পক্ষ থেকে যে হিসাবটা, তার নাম নগদান। এই কারণে আমরা তখন সম্পদটাকে বলি প্লাস, নগদটাকে বলি মাইনাস। সম্পদটাকে বলি ডেবিট, নগদটাকে বলি ক্রেডিট। অপোজিট দিকে চিন্তা করো, যখন আমার খরচ হয়, খরচ, ব্যয়। খরচ হলে কি হয়? খরচ যখন বাড়ে, যত বেশি খরচ করছি তখন আমরা সেটাকে বলি ডেবিট। যখন আমার খরচ কমে যায় তখন আমরা সেটাকে বলি ক্রেডিট। অপোজিট দিকে যখন আয় হয়, ইনকাম, ইনকাম বাড়লে সেটাকে আমরা বলি ক্রেডিট, ইনকাম কমে গেলে বলি ডেবিট। এই যে টাইপ গুলা অনুযায়ী কোনটা ডেবিট হবে এবং কোনটা ক্রেডিট হবে, এটা কিন্তু আমরা নিজেরা ঠিক করিনি, এটা আমরা বের করি একটা রুলের উপর ডিপেন্ড করে, যেটা কিনা দুতরফা দাখিলা পদ্ধতিতে আমাদেরকে দিয়েছেন সেই লুকা প্যাসিওলি, যার ছবি আমরা তোমাকে দেখিয়েছিলাম ক্লাসের শুরুতে। তো আরেকবার একটু দেখে আসি সেই ভদ্রলোকে কে আমাদেরকে এই রুলটা দিল। এটা হচ্ছে এই ভদ্রলোক লুকা প্যাসিওলি। ওকে, সো যখন বলছিলাম যে ডেবিট এবং ক্রেডিট, এই ডেবিট ক্রেডিটটাকে আমরা শর্ট ফর্মেও লিখে থাকি ডিআর এবং সিআর নামে। এটা দিয়ে আমরা কি প্রকাশ করতে চাই? যে কি প্রকাশ করতে চাই? আমার হিসাব সমীকরণটাকে তুমি কিভাবে প্রভাবিত করছো? হিসাব সমীকরণটাতে বাড়ছে নাকি হিসাব সমীকরণটাতে কোনো লস হচ্ছে? এই প্লাস মাইনাসটা আমরা ডিটারমিন করি ডেবিট ক্রেডিট পক্ষ দ্বারা। তো এটা ছিল আমাদের হিসাবের খুব বেসিক একটা আইডিয়া। আর যেহেতু জাবেদাটা আজকে আমাদের শুরু করার সময় নেই, তো আশা করি আমরা নেক্সট ক্লাসে তোমাদেরকে জাবেদা থেকে শুরু করব। টিল দেন টেক কেয়ার, আর ক্লাসটা শেয়ার করে বন্ধুদের জানিও। একই সাথে একটু ওয়েবসাইটে ঘুরে দেখে এসো আমাদের স্মার্ট বুক গুলো। গুড নাইট।